ভালোবাসার বাংলাদেশ, স্পন্সর্ড বাই ফিওনা। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। বরাবরের মতো আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন অতিথি এবং আমাদের গুরু এতেশাম। স্বাগত গুরু, স্বাগত আমাদের আজকের অতিথিকে। চলে যাব আমাদের আজকের অতিথির গল্পে এবং গুরুর কাছে। তোমার জীবনের কথা, যে কারণে যে প্রোগ্রাম শোনার জন্য, যে ঘটনা জানার জন্য মানুষ পাগল হয়ে আছে, জীবন শুনি তোমার জীবনের কথা। অ্যাবসলিউটলি দ্য কন্ট্রোল ইজ ইয়ার্স। এই মাইক্রোফোন তোমার, স্টুডিও তোমার, একদম প্রাণ ভরে তুমি গল্পগুলো বলো। গুরু আমি রিলেটেড লোক, তো এর জন্য রিলেটেড বলতে তুমি প্রোগ্রামের বা মিডিয়ার সাথে জড়িত সামহাউ, রাইট? এর জন্য আমি আচ্ছা, যাই হোক, তুমি এই জিনিসগুলো বুঝো আর কি। ওকে, জানতে চাই তোমার জীবনের কথা। তো গুরু, আসলে সোশ্যাল মিডিয়ায় মানুষ যেভাবে প্রতারিত হয়, আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি কতবার প্রতারিত হয়েছি। তো এই জিনিসটা আমি চাচ্ছি যে আমার মতো একটু অনুরোধ করবো যে মাইক্রোফোন থেকে সরে যেও না। তুমি একটু আগাইতে পারো প্রয়োজন, একটু মাইক্রোফোনের কাছে চলে আসো, অ্যাডজাস্ট। এবার ঠিক আছে? আরো আসতে পারো মাইক্রোফোনের কাছে। এবার ঠিক আছে? ঠিক আছে, ওকে। জাস্ট চলে আসো। ওকে। তো গুরু, মানুষ যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রতারিত হয়, তো এই জিনিসটা আমি কয়েকবার প্রতারিত হলাম। তো এর জন্য আমি চাইতেছি সবার সাথে শেয়ার করতে চাইতেছি যে আমার মতো না কেউ যেন না হোক বা এইভাবে কষ্ট না পাক। তো এই জিনিসটা আমি সবাইকে জানাতে চাচ্ছি আর কি। এর জন্য আমার আশা আপনাদের কাছে। তো গুরু, আমি নর্মাল একটা বাংলাদেশ যে কোনো একটা, তো গুরু আমি বাংলাদেশের যে কোনো একটা স্যাটেলাইট চ্যানেলের সাথে জড়িত ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমি, কারণ আমরা যারা মিডিয়ার সাথে জড়িত, আসলে মানুষ একটা ভুল ধারণা যে মিডিয়ার লোকগুলো সবসময় খারাপ হয়। এটা মানুষের কমন একটা ব্যাপার যে মিডিয়ার লোকগুলো ভালো না, তাদের চরিত্র খারাপ বা এই টাইপের। কিন্তু আমি দেখতেছি গুরু, আমার সাথেই সবসময় খারাপ হচ্ছে। আমি কারোর সাথে করি বা না করি, কিন্তু আমার সাথেই মানুষ খারাপ আচরণগুলো বা আমার সাথেই মানুষ খারাপ জিনিসটাই করে। তো গুরু, যে কারণে মানে আমি তখন 2017 সালের কাহিনী এটা। তো একদম বিগিনিং থেকে শুরু করতেছো, রাইট? জাম্প করো না, স্টেপ বাই স্টেপ বলে যে 2017 সাল থেকে। ওকে। তো তখন সবেমাত্র আমি আমার প্রফেশনাল লাইফে ঢুকলাম। তো তখন আমি ফার্স্ট টাইম মিডিয়া রিলেটেড ছিলাম না। ফার্স্ট টাইম আমি আইটিতে ছিলাম, যে কোনো একটা গার্মেন্টস কোম্পানি, বাংলাদেশের ইসের রপ্তানিমুখী একটা ভালো কোম্পানি। তো সেখানে আইটি রিলেটেড আমি জব করতাম। তো ওখানে ওদের সার্ভার দেখতাম আর কি। তো দেখার পরে ওই টাইপে তখন তো আমার গার্মেন্টস এর ডিউটি গুলো হলো 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত নর্মালি এমন ডিউটি হয়। তারপরে বাসায় যাওয়া, গোসল করা বা ঘুমানো। তো এই ফাঁকে আমি তো খুব সোশ্যাল মিডিয়া, ওই সময় থেকে আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। তো বরিশালে একটা গ্রুপ ছিল আর কি, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালের গ্রুপ। তো বরিশালে একটা গ্রুপ ছিল, আমরা সবাই বিভাগ চাইবো না তো? না, বিভাগ চাইবো না, নর্মালি বিভাগই আছে। আর আমি আমার হোম ডিস্ট্রিক্ট চিনি না গুরু। যে কারণে চিনছি সেটার একটা কারণ আছে, সেটাও বলবো। তো আমি আমার বিভাগীয় শহর অতটা চিনতাম না। আমি শুধু আমার যে জেলা শহর পিরোজপুর আর কি, পিরোজপুর শহরটাও আমি চিনি না তেমন গুরু। আমি এমন একটা জায়গায় যে আমি নিজের জেলা শহর চিনি না তেমন করে। তো আমি এই গার্মেন্টসটা ছিল নারায়ণগঞ্জ আর কি, ফতুল্লাতে। তো ওখানে আমি জব করতাম আইটিতে। তো তখন আমি একটা বরিশালের মানে যে গুণী ব্যক্তিগুলো আছে না, এই নিয়ে আমাদের বরিশাল নামে একটা গ্রুপে আমি পোস্ট করি। তো সেখানে একটা মেয়ে কমেন্ট করে ফার্স্ট টাইম। তো আমিও তো বরিশালের। তো আচ্ছা ঠিক আছে, তো বলতেছে আরো কিছু বাকি আছে কৃতি সন্তানদের নাম, তো সেগুলো অ্যাড করে নাই। তো বললাম যে হয়তো আমি অনেকগুলো জানি না, যদি আপনি থাকে তাহলে আমাকে দেন, আমি আবার এডিট করে নতুন করে করে দেই ফেসবুকে। তো ওই মেয়ে আমাকে ইনবক্স করে বললো যে আপনি ইনবক্স চেক করেন। তো ইনবক্সে আমি দিয়ে দিলাম। তো ইনবক্সে হালকা হালকা কথা হতো। তো ওই সময় টুকটাক কথা হতো, কারণ আমি সবসময় তো, কারণ গার্মেন্টসে যারা জব করে তাদের 8টা থেকে 8টা পর্যন্ত অনেক ডিউটি, তো ওই রকমের সময় থাকতো না। তো রাতে কথা হতো, তার সাথে আমার চ্যাটিং হতো মাঝে সাথে। তো আস্তে 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 একটা সময় তার সাথে আমার সম্পর্কে সৃষ্টি হয়। তো মেয়ে থাকতো মিশরে গুরু, আসলে মিশর। তো মেয়েটা এত সুন্দর যে আপনার বলার কোনো ভাষা নেই। মেয়েটা যদি নর্মালি গোসল করে আপনার সামনে দাঁড়ানোর পরে তোর সাজার কোনো দরকার নেই, তার কোনো সাজার দরকার নেই। সে নর্মালি দাঁড়ালে আপনি কি বলবো গুরু, যে এত সুন্দর মেয়েটা। তো তার সাথে আমার সাথে ওই সময় টাঙ্গু নামে, সম্ভবত টাঙ্গু না ট্যাঙ্গু, এই টাইপের একটা অ্যাপ ছিল। হ্যাঁ, এই টাইপের, কারণ নর্মালি এটা প্রমোট হয়, তো এটা সম্ভবত নাই। তো এই টাইপের একটা অ্যাপ ছিল। এত সুন্দর জীবন, এত সুন্দর ছিল। সুন্দরের বর্ণনা আরো ডিটেলে দাও। ডিটেল আমি কি দেবো গুরু, যদি মানে আছে না মানুষ সুন্দরী, কিছু লোক আছে ভয়ঙ্কর সুন্দর। এই যে সুন্দরী, সুন্দরী তো ভয়ঙ্কর সুন্দর আছে, দম বন্ধ করা সুন্দরী, ভয়ঙ্কর সুন্দর, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এই টাইপের সুন্দরী।
আসলে সুন্দরের কিন্তু ব্যাখ্যা নাই, না। কারণ কিছু লোক আছে ভয়ঙ্কর সুন্দর, সুন্দর আচ্ছা, কিন্তু এই অনেক। সুন্দরী বর্ণনা দাও একটু। না 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 আপু তো আপু, আপুকে কি বলবো আমি, আপু তো আপুই, সুন্দর। আপু আপু তো আপুই। আর ওই সুন্দরটা কেমন? ওই সুন্দর ভয়ঙ্কর সুন্দর, মানে দম বন্ধ করা সুন্দর, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে টাইপের। প্রেমিকা যেই সুন্দরী হলে আর কি দম বন্ধ হয়ে যায়। এই টাইপের সুন্দরী। তো গুরু অ্যাটলিস্ট প্রিয়াঙ্কার আমাকে দেখাতে পারো ওই সুন্দরের ধরন? ধরো আমার ভিউয়ার্স কে নাই বা দেখালাম। না, এটলিস্ট ছিল গুগল ড্রাইভে, লাস্ট আমি ডিলিট করে দিই। আচ্ছা যাই, তুমি বলছিলে যে দম বন্ধ করা টাইপের সুন্দরী, এমন সুন্দরী এত খুব সুন্দর। কমই দেখেছো হ্যাঁ। তুমি তোমার জীবনে। হ্যাঁ, তো তার সাথে আমার সোশ্যাল মিডিয়ার পরিচয়। তো তার কাছে আমি জিজ্ঞেস করি তুমি কোথায় থাকো, কি করো? তো বললো সে মিশরে থাকে। এই যে আল রাজিনা, সরি আল জাজিরা না না, ইউনিভার্সিটি আল, মিশরের যে বিখ্যাত ইউনিভার্সিটি যেখান থেকে তাহেরি এডুকেশন হ্যাঁ, করেছেন, সবাই বুঝতে পারতেছে। তো সেখানে সে পড়ালেখা করে বললো। তো তারপরে তার সাথে আমার সাথে নরমালি কথা হয় কম বেশি। তো সে রাত্রে আমায় সময় দিত, কারণ গুরু এর ভিতরে কথা ছিল যে সে আসলে ওখানে পড়ালেখার জন্য যায় নাই, তার হাজবেন্ড আছে ওখানে। সে আমার সাথে বলতেছে পড়ালেখা করতে আমি গেছি ওখানে, কিন্তু আসলে না, হুম হুম। তার হাজবেন্ড ছিল ওখানে। তো থাকার পরে তার সাথে আমার সাথে কন্টিনিউ কথা হতো, টুকটাক অনেক কথাই হতো। তো আস্তে আস্তে এক সময় ওই মেয়ে আমাকে প্রপোজ করে। করার পরে আমি তার সাথে সম্পর্কে যাই। যাওয়ার পরে একটা সময় ওই মেয়ে বলতেছে যে আমি তোমার কাছে আসব। তো পরে বললাম দেখো আমি সবে জব নিলাম, স্যালারি খুব কম, কারণ ফার্স্ট জব, ফ্রেশার হলে তুমি জব। তো বাংলাদেশী। হ্যাঁ আমি তো বাংলাদেশি, মেয়েও বাংলাদেশি, জন্মসূত্রে তো মেয়ে বাংলাদেশি। অফকোর্স, বাট কুমিল্লা, সরি কুমিল্লা হলো- কেন বলতেছি আমি, না, পটুয়াখালীতে। মিশরে আছে। হ্যাঁ মিশরে আছে, তার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালীতে। ওকে, তারপর তো ও বলতেছে ওর ফ্যামিলির সাথে ও মিশরে থাকে। তো আসলে ফ্যামিলি না, ওর বাবা মা তারা দেশেই থাকতো। ওর বাবা একটা গার্মেন্টসে এইচআর জব করতো, আর ওর মা ইসে থাকতো পটুয়াখালীতে। তো মেয়ে বলতো যে আমার ফ্যামিলির সাথে আমি মিশরে থাকি, এখানে আমার সবকিছু আছে। তো আসলে না, এটা তার সম্পূর্ণ মিথ্যে ছিল। সে তার হাজবেন্ডের কাছে থাকতো, তার হাজবেন্ড একটা ভালো বিজনেস করতো গার্মেন্টসের মিশরে। তো করার পরে নর্মালি আমাদের সাথে কথা তো কন্টিনিউ। আমি জানতাম না সে ম্যারিড বা রবি, থ্যাঙ্কস। রবি লিখেছেন আজহার ইউনিভার্সিটি, হ্যাঁ। যেটা তুমি বলতে চেষ্টা করছিলে। মেয়ে যে ম্যারিড আমি জানতাম না কোনো প্রকারে, আর আমার এটা আসলে বলে নাই কখনো, বা আমিও চেষ্টা করি না জানার। তো একটা সময় মেয়ে বলে যে আমি বাংলাদেশে আসবো। হুম হুম। পরে বললাম আচ্ছা ঠিক আছে আসো, তাহলে আমার কিছুদিন টাইম দাও, কারণ আমি তো সবে মাত্র জবটা নিলাম, কারণ আমার একটু করতে হবে, ক্যারিয়ারে সবারই একটা ইয়েছে। পরে বললাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে কিছুদিন থাকি। তো এইভাবে করতে করতে আমাদের প্রায় 1.5 বছরের মতন সম্পর্ক কন্টিনিউ চলতেছে। ওকে, এর ভিতরে এত লুকোচুরি গুরু আমি আসলে বুঝতাম না যে মেয়েরা অনেক করতে পারে, অভিনয় করতে পারে অনেক সুন্দর করে। সব মেয়েরাই, ইনক্লুডিং প্রিয়াঙ্কা এন্ড অল। না আমি সেটা বলবো না, সব মেয়ে খারাপ এমন না। আবার মেয়েদের কমন ডায়লগ আছে গুরু, যে তুমি তো কোনো না কোনো মেয়ের গর্ভ থেকে আসছো। হুম একটা কথা কি গুরু, মা মাই, বোন বনি, প্রেমিকা সে আলাদা। হুম, সে কিন্তু মায়ের মতন হবে না, বোনের মতন হবে না। একদম তাই জীবন। তারপর কারণ কি গুরু, আমি কারণ একটা জিনিস আমি যে রিলেটেড করি, আমি সবচেয়ে নিকৃষ্ট যে লোক, যে নিকৃষ্ট মা। আমি একবার সৌভাগ্য হয়েছিল আমার শরীয়তপুরে কাজ করার জন্য। তো কোন জায়গায় আউটবাউন্ড ব্রডকাস্টের কাজ করো হ্যাঁ। তুমি, স্যাটেলাইট যে কোনো একটা চ্যানেলের জন্য নিউজ কালেক্ট করতে গেছিলে। নিউজ কালেকশন আমি মূলত, কারণ কি ওইটা হলো কি বড় আকারে অনেক দিন ব্যাপী একটা প্রোগ্রাম সাজানো। আচ্ছা। আর এটা হচ্ছে নর্মালি যে আমি চাইতেছি না নামটা, তারপর বলি প্রস্টিটিউট নিয়ে যে কাজটা করে ওইটার, যেটা শরীয়তপুরে। তো তখন দেখছি একটা মা, সে যত খারাপ হোক না কেন, তার সন্তানকে কিন্তু খারাপ রাস্তায় নেয় না। মা মাই, মা মাই, এই যে আমাদের আমরা যারা সম্পর্ক করি না, মেয়েরা ছেড়ে যাবার আগে একটা জিনিসই বলে তুমি আমার সাথে একটা ভালো একজন পাবে, কিন্তু সে কি খারাপ ছিল? সব মেয়েরাই দেখবেন যে যাবার আগে বলবে যে তুমি আমার সাথে একটা ভালো মেয়ে পাবে, যে ছিল প্রেজেন্টে সে কি খারাপ ছিল? আমি জানি না বাপ, কয়েকজন চলে গেছে। এটা মনে হয় ইগনোর করার একটা ওয়ে বা একটা জিনিস এটা থেকে technique, রিলিফ পাওয়ার। হ্যাঁ হয়তো বা এটা একটা টেকনিক। এটা শুধু যে মেয়েরা বলে তা না, ছেলেরাও হয়তো বলে। আমার সাথে ভালো কিছু ওয়েট করতেছে তোমার জন্য। ছেলেরা বলে, কিন্তু যতবার কবি সাহিত্যিক যারা আছে না, কারণ মেয়েদের নিয়ে লিখে গেছে নর্মালি হুম, মেয়েরাই খারাপ। আমি বলবো না যে সব মেয়ে খারাপ, কিছু মেয়ে হয়তো খারাপ, বা আমার বাইকে যে ছিল বা যারা পড়ছে তারা খারাপ ছিল। বরং তোমার স্টোরিতে চলে যায়। তুমি বলছো মিশরে সে মেয়ে, তারপর গুরু, তুমি আমাকে যেটা বর্ণনা দিয়েছো আমি এটা ইমাজিন করিনি। তুমি বলেছিলে যে গোসল করে যদি বের হয়ে আসে, আমি ইমাজিনেশনে যাইনি যে আমার ব্রেন ক্র্যাশ না হয়ে যায়। না, বাট তুমি বলেছো যে অসম্ভব সুন্দর। জি, তারপর থেকে জীবন। তারপর গুরু তো ও বাংলাদেশে আসবে। তো একটা সময় ও হাজবেন্ডকে না বলে ও মিশর দিয়ে একটা টিকিট নিয়ে বাংলাদেশে চলে আসে হঠাৎ করে। সে বলতেছে তুমি এয়ারপোর্টে আসো। তুমি কিভাবে দেখতে? ভিডিও কলে? ভিডিও কলে আর কি, ওই সময় তো ভিডিও কল। তুমি কি পাগল হয়ে যেতে দেখা?
পাগল বলতে কি, বর্ণনা দাও, কেমন লাগতো দেখতে? অনেক চুল গুরু, আর এত সুন্দর যে তার মেকআপের কোনো জীবনে দরকার নাই। তার বর্ণনা দাও গুরু, রূপের বর্ণনা দেওয়া যায় না। দাও তুমি। এত সুন্দর গুরু। গরিব আদমি সবাই কান খাড়া করে দিয়ে বসে আছে রাত 12টার সময়, যারা আমার ভিউয়ার্স এবং যারা আসলে লিসেনার্স। যারা মিশরের হয়তোবা মেয়ে দেখে, কারণ ও তো অনেক আগে থেকে মিশরিয়ান তো অনেক এমনি সবাই সুন্দর, বাট যেমন বংশোদ্ভূত বাংলাদেশী, বংশোদ্ভূত বাংলাদেশী, এত সুন্দর, যেমন বডি ফিটনেস এমন সুন্দর, এমন চুল, মানে তার সাজার দরকার নাই গুরু। ভিডিও কলে আসতো তোমার ভিডিও সাথে? কলে আসতো। আমার কাছে ছবি ছিল কিন্তু গুরু এখন না, দেখানো লাগবে না। যদি থাকতো তাইলে মানে অসম্ভব সুন্দর টাইপের সুন্দরী, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, একবারে ভয়ঙ্কর সুন্দর। তো সে বললো সে বাংলাদেশে আসবে। তো বাংলাদেশে আসলো, আমাকে বললো যে তাহলে তুমি এয়ারপোর্টে আসো। তো এর সাথে গুরু ওর মায়ের সাথে আমার কথা হতো, মানে ওর মাও মাঝে মাঝে ফোন দিত আর কি, যে কি বাবা কেমন আছো। তো অনেক রকমের কথা বলতো আর কি, নর্মালি একটা রিলেশন করলে পরে মা যে টাইপের কথা বলে আর কি, তার মেয়ের মাও কথা বলতো এই টাইপের। তো মেয়ের মা জানতো যে আমার সাথে সে সম্পর্ক করে, মেয়ের মা এটাও জানতো যে তার তো হাজবেন্ড আছে, কিন্তু মেয়ের মা আমার সাথে কন্টিনিউ কথা বলতো আর কি। বলার পরে মেয়ে বাংলাদেশে আসলো, মেয়ের বাবা আর মা ওকে নিয়ে গেল এখান থেকে। আমাকে বললো তুমি আসো তাহলে দেখা করে আর তারপর যাও। পরে বললাম যে না, আমার তো অফিসে থেকে গার্মেন্টস একদিন ছুটি, খুব টাফ ব্যাপার। দেশে চলে আসছে, তুমি দেখোনি সামনাসামনি, না, সামনাসামনি ভিডিওতে দেখেছো, ভিডিওতে। বাট তোমার তো তর সহ্য হওয়ার কথা না, জীবন পাগল হওয়ার কথা যখন কখন কারণ দেখবে কি, তাকে যারা সামনাসামনি। গার্মেন্টস রিলেটেড জব করে তারা আচ্ছা, বুঝলাম তুমি টাফ একটা সিচুয়েশন আসছো, বা পাগল হয়ে আসছো যে কখন দেখবো তারে সামনাসামনি। তো সে দেশের বাড়িতে গেল, 10 দিন ছিল পটুয়াখালীতে। থাকার পরে সে বললো আমি ঢাকা আসবো। সে ফ্যামিলি কারোকে না বলে ওর ডাইরেক্টলি ঢাকা চলে আসে আমার কাছে। তো মাওঘাটে আসলো, মাওঘাটে ওই পারে, যেটা শরীয়তপুরের সাইডে। তো আমি এখান থেকে একটা স্পিড বোর্ডে ওই পারে যাই, যাওয়ার পর ওর জন্য দাঁড়িয়ে আছি ওই পারে। তো আসলো সে, আসার পরে ও একটা বোরকা পরে আসলো। তো আসার পরে বোরকাটা খুলে ফেলাইলো, রাস্তাতে খুলে হাত ধরলো, বললো চলো। বোরকা খুলে ফেললো, মানে মুখটা শুধু খুললো না ফুল, কারণ ও তো পালানোর জন্য, হ্যাঁ ও তো পালানোর জন্য বোরকা পরছে, নরমালি ও বোরকা পরে না, ওয়েস্টার্ন ড্রেস গুলো আমি বলছি যে খোলা বোরকাটা কে ধরবে, আমি ধরবো না, অন্য কেউ ধরবে, খুলে রেখে দিল আর কি। তো আমি এর ভিতরে লঞ্চে, তখন আমরা লঞ্চে কি অবস্থা তোমার, মরা অবস্থা নাকি যখন দেখলে? ভালোবাসা মানুষ এতদিন পরে পাওয়া ব্যাপারটাই অন্যরকমের। যারা তো সেরকম, যারা তোমার ফিলের বর্ণনা দাও না, যারা সম্পর্ক করে বা ফার্স্ট টাইম দেখা হয় তারাই বুঝে যে সিচুয়েশনটা কেমন। বুঝাও, আমরা তো বুঝিনি, বুঝাও। আসলে পুরো মোমেন্ট বোঝানো যায় না, তাও বুঝাও। তুমি তো যেহেতু একটা চ্যানেল আউটবাস্টে ছিলে, তুমি তো আরবান ব্রডকাস্টিং এ ছিলে, তুমি বুঝো কিভাবে ডিটেইলিং করতে হয়। ফার্স্ট টাইম দেখলে, রাইট? বোরকা তোমার সামনে খুলে ফেললো, যেহেতু বোরকা তো পরেছিল লুকিয়ে তোমার কাছে আসার জন্য। হোয়াট অ্যাবাউট দ্য ফিল সামনাসামনি দেখে? মানে বোরকা খোলার পর আমি কি বলবো, শুধু পিছনে যাও না, পড়ে যাওয়ার চান্স, পড়ে যাবো না। আমি কি বলবো, আমি হতভম্ব ওর ফেসটা দেখা। মানে আমি ভিডিও কলে যা দেখছি সেও বাস্তবে সুন্দর, মানে একদম পরি বলা যায়, পরি টাইপ। শুধু ডানা নাই, তাইলে এছাড়া সে পরি। তো আসার পরে তো মামা লঞ্চ গার্ড, যেটা শরীয়তপুরের সাইডের, তো ওরে লঞ্চে উঠে আমি পানি কিনতে গেছিলাম। এবার তো লঞ্চে পানি কিনতে গেলে পাগলের মতো না, আমি ও পানি খাবে, ওই সময়টা রোজার সময়, ও রোজা রেখেছিল আর কি, রোজা রেখে ও আসছে। আমি পেঁয়াজও কিনছিলাম, বুট কিনছিলাম, একটা পানি কিনছিলাম আর কি। তো কেনার পরে ওর লঞ্চে লম্বা হয়ে দাঁড়ানো যাবে? হ্যাঁ যাবে, যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলতেছি দাঁড়াও। মানে কিছু মানুষ থাকে না অনেক সরল, সহজ, স্বাভাবিক। কারণ আমি চাই যে আমার এই প্রোগ্রামগুলোতে সাধারণ মানুষজন বেশি আসুক, কারণ সাধারণ মানুষের মধ্যেই সত্যিকার অসাধারণের বসবাস। কি চমৎকার করে কথা বলতেছে যে বুট কিনলাম, পেঁয়াজি কিনলাম, এই সে কিনলাম, মানে একেবারে গল্পের মধ্যে ঢুকে গেছে। কিন্তু এখানে কোনো আরোপিত কিছু নাই, নাটকীয় কিছু নাই, যা ঘটেছে তাই বলবার চেষ্টা করতেছে। হ্যাঁ জীবন, পেঁয়াজি কিনলাম, বুট কিনলাম, আর পানি কিনছো, লঞ্চ গেছে সেটা। আর তোমার সুন্দরী বউটা কোথায়? সুন্দরী মানে ভবিষ্যৎ বউ আর কি, লঞ্চের ভিতরে। আহা হা। তো আমি কি করবো, আমি না সুপারম্যানের মতো লাভ দিলাম আর কি, সে ফোন দিতেছে। আমি কি করবো, আমি নদীর ভিতরে পড়ি না, আমি লঞ্চে পড়ি, আমার এই দরকার নাই, আমি লাভ দিচ্ছি, এটাই শোয়। তো লাভ দেওয়ার পর আমি এক লোক না লঞ্চের সামনে ছিল, ওই লোক আমার হাত ধরে দিছে। হাত ধরার পর আমি লঞ্চের ভিতরেই পড়লাম, আর বাইরে পড়লাম না। ও মানে হতভম্বে আমার জড়াই দিচ্ছে লঞ্চের ভিতরে বসেই, মানে কান্না করে দিছে, তুমি যদি না আসতে পারতা তাহলে আমার কি হতো। কত গ্যাপে ছিল লঞ্চ? নর্মালি
5-6 হাত নদীর ভিতরে তো অনেক 4-5 হাত ওখান থেকে লাভ দিয়ে দিয়েছে। আমি যে এই ঘটনাটা আমার সাথে একবার ঘটেছিল, দৌলতদিয়ার ফেরি। হ্যাঁ, দৌলতদিয়ার ফেরি ঘাট, ওই হিসাবে উঠে গেছিলাম ভুল করে, জাম করে। আমি যে কিভাবে লাভ দিচ্ছি আমি জানি না, আমি নর্মালি, কারণ তারপর তো ওই সুন্দরী মেয়েটি তখন আরো বাড়ছিল আমার শরীর, তখন 80 কেজি ছিল। কত কেজি? 80 কেজি ছিল। এখন কত? এখন কত? এখন 72 কেজি। আচ্ছা, তো ও তখন কি বলতেছে লাভ দিলে যখন? লাভ দেওয়ার পর ওই লোক আমার হাত ধরলো, ধরার পরে ও দেখে আমার জড়াই ধরলো আর কি, যে তুমি যদি না আসতে পারতো তাহলে কি হতো? সুন্দরী, হ্যাঁ, তুমি যদি আসতে তাহলে কি হতো? পরে বললাম কিছু হতো না পাগল, আল্লাহ না করুক, তাহলে আমি অন্য ব্যবস্থা করে আসতাম তুমি পায়ে দাঁড়াতে আমার জন্য। পরে কি হলো, তো ঢাকা নিয়ে আসলাম। তো এখান থেকে রোজার সময়, বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস টু ফিওনা, আমাকে এত সুন্দর ক্যামেরাতে কখনো লাগেনি। থ্যাঙ্কস ফর দেয়ার পাঞ্জাবি। আমি কিছুক্ষণ আগেই ভাবতেছিলাম পাঞ্জাবিটা কাউকে দিয়ে দিব কিনা, আমার দিতে আসলে মন চাচ্ছে না। স্পেশালি ইট ইজ গুড। এবং অনেক তো মাওয়ারিপারে আসলাম, তো আজান দিলের ভিতরে রোজা খুললো, তখন আমি রোজা ছিলাম না আর কি। তো তারপর আমি নারায়ণগঞ্জে নিয়ে গেলাম। সে রোজা ছিল? হ্যাঁ, সে রোজা ছিল, নারায়ণগঞ্জে নিয়ে গেলাম। তো আমি একটা আপার বাসায় থাকতাম। আপার বাসায় মানে আমরা 3 জন ছেলে সাববেড থাকতাম, আর আপার একটা ফ্যামিলি নিয়ে থাকতাম, মানে 3টা রুম ছিল টোটাল। তো ওকে নিয়ে আসলাম, এখনো কই রাখবো। আপু ব্যাপারটা জানতো আর কি, আপু ময়মনসিংহে আপু ছিল, তবে আমার রক্তের কোনো সম্পর্ক না, তবে খুব ভালো জানতো আমাকে। তো আপুর কাছে নিয়ে আসলাম যে আপু এই কাহিনী, তো আমি কি করবো? পরে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তোর ভাই তোদের কাছে থাক, ও আমাদের কাছে থাকুক। তখন থাকলো। তো আমার একটা ফ্রেন্ড ছিল আর কি। জীবন শর্টকাট করলে কেন? যে জড়ায় ধরলো, তুমি না আসলে কি হতো? তারপর কি হলো? তারপর তো অনেকক্ষণের পথ না? হ্যাঁ, ও কান্না করে দিল। তারপর তো টুকটাক যা কথা হয় আর কি। বলো। লঞ্চের ভিতরে কান্নাকাটি করে দিয়েছিল? হ্যাঁ, কান্না করছিল, তুমি না আসলে কি হতো? তো পরে বললাম যে আমি অন্য কোনো ব্যবস্থা করতাম আসার জন্য। তারপর তো বললো না, মানে ও কান্না করতেছে যে এইভাবে আমি তো হারিয়ে যেতাম, আমি তো চিনি কোনো কিছু। তো বললাম যে কিছু হতো না, তোমার কাছে তো ফোন ছিল, কারণ ও আসার সময় ফোন। তোমার অবস্থা কি? এত সুন্দর মুখের কান্না, চোখ দিয়ে পানি পড়তেছে, আমার যাচ্ছে। টিস্যু ছিল আমার কাছে, আমি মুছতেছি আর বলছি কিছু হবে না, কিছু হবে না। তো ওই পারে উঠলাম আমরা। তো রোজা টোজা খোলার পরে, কারণ খুললো কি সেই বাসের ভিতরে, কারণ লোকাল বাসগুলো তো একটু পরপর নদী পার হওয়ার পর। হ্যাঁ, লোকাল বাসগুলো যে ঢাকাগামী যে বাসগুলো আসে যাত্রাবাড়ি পর্যন্ত আসে। তো আমি নারায়ণগঞ্জে যাবো, আমি তো যাত্রাবাড়ির যে ব্রিজের একটু আগে যে পুস্তকলা ব্রিজ, ওখানে নেমে যাই। নামার পরে আমরা নিচ থেকে আবার একটাই নেই, যে ওখান থেকে একটা বাস যায় লোকাল বাস ফতুল্লার উদ্দেশ্যে। তো বাসে উঠলাম। তারপরে তো আপুর বাসায় গেলাম। তারপর বাসায় রাত্রে ছিল। তো আমার ফ্রেন্ডে ফোন দিলাম যে দোস্ত এই কাহিনী কি করা যায়, কারণ এইসব কাজে ফ্রেন্ডরাই বেশি সাহায্য করে আর কি। তো বললো দেখ আগে ভাব কি করবি, মেয়ে তো চলে আসলো, আর তোর কাছে কি টাকা পয়সা আছে? কই না দোস্ত, সবে মাত্র চাকরি নিলাম, তো টাকা পয়সা নাই। তো কিছু জুয়েলারি নিয়ে আসছিল আর সাথে, মানে যেগুলো পড়া ছিল আর কি। ও বললো আমার কাছে কিছু জুয়েলারি আছে, তো এইগুলো বিক্রি করে আমরা বিয়ে করি আর একটা সংসারই করি। তো গুরু পরের দিন আমরা বললাম যে তাহলে আজকে পারবো না, তো আমি অফিসে ছুটি নেই, একদিনের ছুটি নেই। তো মিশর থেকে চলে আসছে, মিশর থেকে বাংলাদেশে পটুয়াখালীতে আসলো, পটুয়াখালীতে আমার কাছে আসলো শুধু তোমার জন্য, আমার জন্য। তারপর গুরু যে এবং সদরঘাটে যে তুমি বলেছো যে বৈবাহিক একটা সম্পর্কের মধ্যে ছিল, সে কিন্তু বলে নাই, আর আমি জানি না, তুমি পরে জানছো। সে আমার কাছে থাকা অবস্থায় আমি জানতাম না। ওকে। তো আসার পরে সদরঘাটে যে কোডটা আছে, যে সিএমএস কোডটা, তো ওখানে আমরা অ্যাপ্লাই করি বিয়ের জন্য, কোড ম্যারেজ। আসলে তখন আমি জানতাম না যে কোড ম্যারেজ আদৌ কোনো ভ্যালু আছে কিনা। নর্মালি এখন তো জানি যে ভ্যালু নাই কোনো, কারণ নর্মালি যে বিয়েটা এটার ভ্যালু, আর কোড ম্যারেজে কোনো ভ্যালু নাই। তো আমরা কোড ম্যারেজ করবো। আমি তখন জানতাম ইউটিউব নিয়ে খুব বাড়াগাড়ি, কোড ম্যারেজে অনেক দাম আর কি। দাম মানে দাম বলতে যে কোড ম্যারেজ অনেক ভ্যালিড, মানুষ এই জিনিসটা মনে করে। তো অ্যাপ্লাই করার পরে তারা বললো যে আপনার কালকে আসেন আবার। তো গার্মেন্টস এই টাইপের ছুটি দেয় না। তো ফ্রেন্ডের একটা বড় ভাই ছিল, সে বললো যে তোর আমার কাছে আয়, আমরা একটা ব্যবস্থা করে দিই। সে একটা নোটারি করবে। ফার্স্ট টাইম বলো যে একটা নোটারি করি, তোর একটা বিয়ে কর কাজী ধরে, তারপর আমি নোটারি করে দিই, তারপর ই কর, তোর এক জায়গায় থাক। তো পরে বললাম যে এখন তো সম্ভব না, তো আমি আবার ইসে আসি, কালকে টাকা পয়সা নিয়ে আসি। পরে বললাম আমার কাছে কিছু অলংকার আছে, সেগুলো বিক্রি করে দিই। মেয়ে বলতেছে। তো তাঁতিবাজার সবচেয়ে স্বর্ণ বিক্রি হয় গুরু কিন্তু তাঁতিবাজারে, কারণ ঢাকার তাঁতিবাজারে যত প্রকারের। আমাকে বলো না, আমি গরিব আদমি, মিশরও পাইনি, অত সুন্দর মেয়েও দেখিনি, আমার জন্য কেউ এত সুন্দর গহনা পরে আসেও নি, তাঁতিবাজারের জন্য খুঁজেও দেখিনি। তাঁতিবাজারের দাম ভালো পাওয়া যায়, রাইট? দাম ভালো না, তবে তাঁতিবাজার যত প্রকারের চোরাই অলংকার বা ব্যক্তিগত অলংকার বিক্রি হয়। আচ্ছা।
তো তাঁতিবাজারে যে জুয়েলারি গুলো নিয়ে যাবার পরে তাঁতিবাজারের লোকটা বললো যে ভাই এগুলো বিক্রি করে না, সম্ভবত 24 ক্যারেট না আমি জানি না, স্বর্ণগুলো এই টাইপের কিছু, মানে ভালো বললো যে স্বর্ণগুলো বিক্রি না করে আপনি বন্ধক রাখেন, কিছু টাকা নিয়ে যান, পরবর্তীতে আপনি সারাই নিয়ে যান স্বর্ণটা। পরে বললাম যে আমার তো দরকার যাওয়ার টাকার, আমার যে বন্ধক বা এই টাইপের কোনো দরকার নাই, আমার টাকার দরকার। যে বললাম যে না আমার টাকা দিয়ে দেন, আমার দরকার নেই। ওর সাথে ছিল তো আমার ফ্রেন্ড একটা রিক্সায়, আমি আরো একটা রিক্সায়, দুজনে হাত ধরে ই করতেছি আর যাইতেছি। কি করতেছ? কিছু হয় না, খারাপ কিছু না করো, করোনার কারণে তো নাক খুলুনি, হাত ধরো, আমি মানে দুজনে স্যানিটাইজ করতেছি, দুজনে হাত ধরে এবার হাঁটতেছি। তোমার হাত ধরে তো আমার ফিল আসতেছে, তোমার হাত অনেক সফট, আমার হাত সফট, এই গরিব আদমি এটা ধরেই তো ফিল পেয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, হাত ধরলে তারপর হাত ধরার পর কথা বলতেছি যে কি করব, কিভাবে সংসার গুছাবো, একটা সংসার, মানে আমরা নতুন সংসার করবো, আলাদা কল্পনা। বাই এনি চান্স মিস করো না, শুধু হাতই ধরেছে, কিন্তু হাতই ধরেছিলাম। তো সংসার করবো আমরা, নতুন একটা অন্যরকমের ফিল, যে সংসার করবো, অনেক কিছু কিনবো, মানে বিয়ে করার পর আমরা হাড়ি পাতিল অনেক, মানে টুকটাক একটা সংসার করার জন্য যা লাগে আর কি নরমালি, অনেক প্ল্যান করতেছি। তো স্বর্ণ বিক্রি করলাম, তখন মনে হয় সম্ভবত 70 না 80 হাজার টাকা এরকম স্বর্ণ বিক্রি করলাম। করার পরে আমরা আসলাম, তো পরের দিন আমরা কোর্টে যাব। এর ভিতরে ওই মেয়ে তো পালাইছে, তো পালানোর পরে করলো কি, ওর হাজবেন্ড যে মিশরে ছিল সে বাংলাদেশে আসলো, আসার পরে মালিবাগে যে ডিবি অফিস, সিডি অফিস, ওখানে ই করলো, মামলা দিল। মামলা দেওয়ার পরে অনেকে মাস্কের কথা বলতেছে, তোমার মাস্ক খোলার জন্য, ও কেন খুলতে পারতেছে না? ওর একটু শারীরিক প্রবলেম আছে, রাইট? আমাদের দিক চিন্তা করে মাস্কটা পরে আছে। আমরা আশা করতেছি ওটা কোভিড না, কিন্তু যেহেতু একটু কাশি কাশি ভাব, ঠান্ডা লাগা, যে কারণে আমাদের জন্য সে প্রোটেক্ট করতেছে। সো বারবার এই জিনিসটা টেক্সট করার দরকার না, আমাদের কারণেই সে পরে আছে। ওকে জীবন, তারপর তো পুরো ওর হাজবেন্ড সিডি অফিসার দিল, তো দেওয়ার পরে আমার ফোন ট্র্যাকিং এ দিল। তো ট্র্যাকিং এ দেওয়ার পরে ফার্স্টে মেয়ের ফোন ট্র্যাকিং এ দিল, যে মেয়ে কার সাথে কথা বলতো বেশি। কয়েকদিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। 1.5 বছরের পরে ও বাংলাদেশে আসলো, আসার পরে কয়েকদিনের মাথায় ও 10 দিন পটুয়াখালীতে ছিল, 10 দিন পর আমার কাছে আসলো। আসার পর 2 দিনের মাথায়, অর্থাৎ প্রথম দিন তো তোমার সাথে যে বললাম যে মুভ করলো, দেন সেকেন্ড ডেতে ওর হাজবেন্ড বিশ্ব মালিবাগে ই করলো সিডি অফিসে, তো ওর ফোন ট্র্যাকিং দিল যে কার সাথে কথা বলতো। তো বলার পরে ও আমার নাম্বার পেলো, আমি কার সাথে কথা বলি সেই নাম্বারে ফোন দিল। তো আমার বাবার কাছে ফোন দিল, কারণ আমার ফোনে 3টাই ফোন আসতো, একটা আমার বাবা, একটা আমার যে গার্লফ্রেন্ড ছিল সে, আর একটা আমার বোন ফোন দিত। 3টা ফোন আসতো ওই টাইমে। তো আমার বাবারে ফোন দিল যে মিজানুর রহমানের উপরই থাকি আমরা, এফা কিছু টেক্সট নিয়ে নিই মাঝে মাঝে, হয়তো কিছু তথ্য মনের ইচ্ছার বিরুদ্ধে চলে যায়। কিউট প্রিয়াঙ্কা পটাকে ডানা কাটা পরির মতো লাগতেছে, ভালো লাগতেছে প্রিয়াঙ্কা। লিখেছেন কি জেমস তুফাইল, থ্যাঙ্কস টু ফিওনা, থ্যাঙ্কস টু অলমাইটি, কারণ ওর লুক ওয়াইজ এবং ওর স্ট্রাকচার ওয়াইজ যেটার ক্রেডিট গোজ টু অলমাইটি, এবং তার সাথে যে পোশাকটা পরিধান করতেছে ক্রেডিট গোজ টু ফিওনা, যেটা কম্বিনেশনে তাকে ভালো দেখাচ্ছে। এবং কাজী লিখেছেন হ্যালো আসসালামু আলাইকুম গুরু, আমি রাজশাহী থেকে শুনছি, লিখেছেন হৃদয়। এবং থ্যাঙ্কস গুরু, কেন থ্যাঙ্কস দিয়েছেন এখন ধরতে পারছি না, হাসি দিচ্ছেন আপু, সেই কথাটা দিয়েছেন। মাস্কটি খুলে ফেলুন, খুলে কেন ফেলবে না জীবন, সে ব্যাখ্যা আমি দিয়েছি। এবং সুলতান মাহমুদ লিখেছেন আর যে হিসেবে কথা বলবো দোস্ত, ওকে, সেই আগ্রহ আপনি রাখতেই পারেন। রাজশাহী থেকে লিখেছেন শাহ মোহাম্মদ রাফি, গুরু সরি, কেন সরি লিখেছেন আমি এখনো বুঝে উঠতে পারিনি। ওয়াচিং লিখতেছেন সোহের লানা, দেখছেন রাজশাহী থেকে। প্রিয়াঙ্কাপুর, প্রেমে পড়ে গেছি গুরু, প্রেমে পড়তেই পারেন, প্রেমে পড়তে কোনো বারণ নাই। আর আপনারা যেন এভাবে অহর্নিশ প্রতি মুহূর্তে প্রেমে পড়েন, ভালোবাসেন, ভালো লাগায় উদ্ভাসিত হন, সে কারণে প্রিয়াঙ্কাকে আমরা বহু দূর থেকে অন্য কোনো গ্রহ থেকে হায়ার করে নিয়ে এসেছি। এবং রবিউল লিখেছেন আমিও ফরিদপুর থেকে আছি। সরি গুরু, কেন সরি লিখতেছেন, কেন দুঃখিত লিখতেছেন আমি জানি না। ফারুক খান লিখেছেন গুরু প্লিজ আসতে চাই এই প্রোগ্রামে। আক্তার নিশা লিখেছেন, নেহা আক্তার নিশা প্লিজ কাম, আমরা তো চাই যে আপনারা আসুন, আপনাদের এই প্ল্যাটফর্মে আপনারা চাইলে যে কোনো সময় রিপ্রেজেন্ট করতে পারেন। উসকুস করতেছে প্রিয়াঙ্কা, মনে হয় কিছু বলতে চাই। এক্স্যাক্টলি গুরু, আমি একটু সুযোগ চাচ্ছিলাম কিছু বলার জন্য। আমার এই ড্রেসটি নিয়ে এবং আমাকে নিয়ে যারা কথা বলছেন তাদেরকে আমি আবারও ফিওনার
অফারটা জানিয়ে দিতে চাই। ফিওনা অতিথির মতো যারা আমাদেরকে আপনার গল্প শেয়ার করতে চান, তারা যা করতে পারেন তা হলো আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে। আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও আপনারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। একই নিয়মে আমাদেরকে SMS করুন GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিচে স্ক্রলে যাচ্ছে, আপনারা দেখে নিতে পারেন। এই মুহূর্তে যারা আমাদেরকে ঢাকা FM 90 নওয়াজ স্পেশালি নওয়াজ লিখেছেন যে গুরু পাঞ্জাবিটা পড়তে চায়। নওয়াজ তোর জন্য জান হাজির, ইন্ডিয়া থেকে লিখেছেন নওয়াজ। নওয়াজ এমন একজন পার্সন যাকে আমি ইন্ডিয়াতে যখন যাই আমার ব্যক্তিগত প্রয়োজনে সবসময় আমার পাশে থেকেছে। নওয়াজ তোকে অনেক ভালোবাসি নওয়াজ, কেন যেন তোকে ভিডিও স্ট্রিমিং এ দেখতে মন চাচ্ছে। চাইলে হয়তো স্ট্রিমিং আমরা নিব নওয়াজকে, এবং সেই সাথে আরা যারা গত প্রোগ্রামগুলোতে সর্বোচ্চ শেয়ার করেছেন তাদের মধ্যে 2-3 জনকে আমরা ভিডিও স্ট্রিমিং এ নিতে যাচ্ছি, রাইট বড়ই? এবং যারা ভিডিও স্ট্রিমিং এ জয়েন করতে চান তারাও আমাদের সাথে কমিউনিকেট করুন। 2 দিন মাত্র তোমার সাথে ছিল, সেকেন্ড ডেতেই দেখলে যে তার হাজবেন্ড মিশর থেকে কমপ্লেন করেছে। কোন থানাতে? আমরা হোম ডিস্ট্রিক্ট ওই থানাতে কমপ্লেন করেছে এবং তোমাকে খোঁজার চেষ্টা করতেছে এবং ট্র্যাক করতেছে তোমার মোবাইল নাম্বার দিয়ে। তারপর তো গুরু আমি কার সাথে কন্ট্যাক্ট করি, ওই নাম্বারে ফোন দিতেছে। তো আমার বাবাকে পেলো, পরে বললো যে আপনার ছেলে আমরা ওয়াইফ নিয়ে পালিয়েছে, তো সে কোথায় আছে বলেন, নাহলে আমি ডিরেক্ট এই ফোন করে বলতেছে মিশর থেকে তার হাজবেন্ড যে আপনার ছেলে আমার বউ নিয়ে পালাইছে। হ্যাঁ, ওকে, যদি না বলেন তাহলে অনেক কিছু করবো। তো বাবা ফোন দিয়ে কান্না শুরু করে দিল যে তুই এমন করলি, একবার আমাদের কথা চিন্তা করলি না, তোর তো কষ্ট করে বড় করলাম। মানে পারিবারিক ভাবেও কিন্তু তুমি তো জানতে না? আমি জানতাম না, আমাকে তো বলেনি। তুমি তো জানতে না যেটা বিবাহিত না, না? আমি জানতাম না। তো গুরু পরে ফোনটা আসার পর আমি ওর জিজ্ঞেস করলাম তোমার কি হাজবেন্ড আছে? বলেন না। তারপরে ওর হাজবেন্ডের নাম দিয়ে বললাম, তো এই লোককে তাইলে। পরে আমার পাও ধরলো যে দেখো এমন এমন, পা ধরে এলো হঠাৎ করে। হ্যাঁ, যে দেখো যে কোনো কোথায় ছিলে তোমরা তখন? কোর্টে, সদরঘাট কোর্টে। তো আমার ফ্রেন্ডও ছিল, দুইটা ফ্রেন্ড তখন বিয়ের জন্য চেষ্টা করতেছি আমি। তোমার বাবা এর মধ্যে তোমাকে ফোন দিল যে আমাকে এভাবে তুই কষ্ট দিতে পারলি? ওই ছিল আমাকে ফোন দিত আননোন নাম্বার, কারণ আমার একটা সফটওয়্যার ইনস্টল করা ছিল ফোনে যে আননোন কোনো ফোন ঢুকবে না। তো ওই তো পরবর্তী দেখতেছি একটা নাম্বার দিয়ে কয়েকবার ফোন আসে, তো তখন ওইটা কন্ট্যাক্টে নিয়ে আসলাম, আমি সেভ দিয়ে রাখলাম। তো হঠাৎ ফোন আসলো, ওই ছেলে ফোন দিল যে আপনি কি অমুক বলছিলেন? বললাম হ্যাঁ, কেন? বলছি আপনি আপনার ওয়াইফ নিয়ে পালিয়েছেন, আপনি জানেন? হ্যাঁ, আপনি আমার ওয়াইফ নিয়ে পালিয়েছেন, আপনি জানেন? তো বললাম যে সে তো কারো ওয়াইফ না, সে তো পড়ালেখার জন্য মিশরে গেছে। বললো যে না, ও মিথ্যা বলছে, ও আমার ওয়াইফ। তো পরবর্তীতে বললাম সিরিয়াসলি সে আপনার ওয়াইফ? বললো হ্যাঁ। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি হাজবেন্ড আছে? সে বললো না, আমার কোনো হাজবেন্ড নাই। পরে আমি তার নাম ধরে বললাম যে কি হয় তাইলে? তো তখন ও আমার পা জড়িয়ে ধরলো, দেখো যে আমার এরকম সমস্যা, তো এর জন্য আমি চাইছি যে তার সংসার করবো। তো বললাম তুমি তো শুরুতেই বলতে পারতা যে আমার তখন আমার চিন্তা ভাবনা অন্যরকমের থাকতো। কি সমস্যা বলেছিল? বলছিল তার নাকি শারীরিক কোনো সমস্যা আছে, দুর্বল, এর জন্য বেশি আমাদের মতো স্বাস্থ্যবান না, দুর্বল এই টাইপের। এর জন্য কি মিন করতেছ তুমি? মানে ফিজিক্যালি আনফিট, বেশি স্বাস্থ্য না, একটু কম স্বাস্থ্য। তো পরবর্তীতে বললাম যে এই জিনিসটা তোমার আগে বলা লাগতো, কারণ একটা সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু হলে এটা শেষ হয় মিথ্যে দিয়ে। হ্যাঁ, তারপর তো বলো দেখো যা হয়েছে, এখন আমার তো যাবার কোনো রাস্তা নাই, তো কি করবো? তো ওই ছেলে আমাকে আবার ফোন দিতেছে যে তুই যদি তোরা না ছেড়ে দিস তাহলে তোরা আমি জেলে ভাত খাওয়াবো। তখন আমি তো বয়স খুব কম, কারণ ওইটা 2017 সালে আর কি। তো তখন আমি কি করবো, আমি ভাবতেছি 18+ তো তখন। হ্যাঁ, অবশ্যই। মানে একটা সংসার করা বা একটা মেয়ে নিয়ে বা একটা বিপদ আসলে আমি যে তার করবো, তো এই রকমের তখনই ছিল না সিচুয়েশন। তখনকার বেলা অনেকটা ছিল, মানে মাত্র কাজ কর্ম শুরু, প্রফেশনাল লাইফে মাত্র যাওয়া, পড়াশোনা শেষ করে। তখনও এতটা ম্যাচিওর না, এস্টাবলিশড না উনি। তো গুরু একটা কথা কি, আমার বর্তমান যে ইনকাম, তো এরকম 4-5 জন স্যালারি তাও সম্ভব না তাদের, কারণ আমার বিভিন্ন ফরেন কান্ট্রি থেকে যে টাকাটা আসে, আমার এই যে লাস্ট আমার কত 3 লাখ টাকার উপরে একটা প্রজেক্ট আছে। 3 লাখ টাকার উপরে একটা প্রজেক্ট। কিভাবে? যে আমরা যে ক্রিকেট খেলা চলে না, ওটা সম্পূর্ণ যে প্রোগ্রামটা যে সাধারণ, এটা বাংলাদেশে কেউ করে না। এটা বাংলাদেশে এটা আসলে নিজের জিনিসটা বলতে নাই, কারণ এটা আমি চাইছি আমার নিজের প্রমোট করার জন্য।
তো বাংলাদেশে আপনারা তো ব্রডকাস্ট করেন বা আমিও তো এই রিলেটেড, তো বাংলাদেশে বা কোনো ইসে ব্রডকাস্ট শিখায় না। দেখবেন যে বাংলাদেশে কোনো ইসে ইউটিউব বলেন বা কোনো জায়গায় ব্রডকাস্ট সম্বন্ধে শিখায় না। তো আমি বাংলাদেশ থেকে সর্বপ্রথম যে ব্রডকাস্ট সম্বন্ধে ইউটিউবে ভিডিও তৈরি করতেছি যে কিভাবে ব্রডকাস্ট করে। তো এর ভিতরে আমি মানে খুব অল্প সময়ের ভিতরে, কারণ এটা ইউনিক টপিকটা, কারণ এই ধরনের বাংলাদেশে গত মাসে কি বললে সেটা বর্ণনা দাও। যে এই মাসে যে রানিং মাসটা চলতেছে আমার 20 দিনের ডেট আছে, এখনো 20 দিনের ভিতরে আমি যদি তাদের কাজটা কমপ্লিট করি তাহলে 3 লাখ টাকা পাবো। 3 লাখ টাকা? 3 লাখ। কার কাছ থেকে? আইপিএল এর কাছ থেকে? বাইরে যে টিভি চ্যানেলে আমি কাজটা করে দিব, ওদের হয়ে যে ব্রডকাস্টিংটা করতেছে, 3 লাখ টাকা পাবো। 3 লাখ টাকা উইদিন আ মান্থ, এক মাসের মধ্যে? এক মাস না, 20 দিন মাত্র, 20 দিন। 30 দিনের মধ্যে 3 লাখ টাকা? কারণ গুরু আমি দেখতেছি আমার লাইফে যারাই আসলো আর গেল সবাই টাকার জন্যই। আচ্ছা, তুমি বলছিলে যে ওই মেয়ের কথা, ওই মেয়ে হঠাৎ করে তোমার পা ধরে নিল। হ্যাঁ, ধরলো। কি বলতেছে? বলতেছে যে দেখো যা হয়েছে, তো সে শারীরিকভাবে সমস্যা, তো আমি চাইতেছি না তার সংসার করার জন্য। শারীরিকভাবে সমস্যা? আমাদের 4 বছর বিয়ে হয়েছে, আমাদের একটা বাচ্চা হয় না। তখন আমি বললাম দেখো তোমার এটা তো অন্য সেন্সে বলতেছে ভাই, আমি তো ধরি না, আমি তো হচ্ছে দুর্বল বা বডি বিল্ডার না, তাই কারণে আমাদের 4 বছর শারীরিক সমস্যা বলতে তুমি বলছে ইম্পিটেন্ট, নপুংসক টাইপ। ওকে, আমাদের 4 বছরের ভিতরে একটা বাচ্চা হয় না, তার সাথে আমার সংসার করা সম্ভব না। তো বললাম দেখো এই জিনিসটা তোমার আগে বলতে, একটা মেয়ে 4 বছরের সংসার তুমি কি মনে করো এত সহজ জিনিস না, তুমি যেভাবে সহজভাবে চিন্তা করতেছো। আসলে আমার ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি আছে, বা সেই লোকটা আছে, তুমি যদি তাকে ছেড়ে দিতে পারো কিছুদিন পর আমারও যাবে। তো তখন সে বললো যে দেখো আমি তোমার ছেড়ে যাবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালো তো তুমি তাকেও বাসতা। পরে ওই ছেলে আবার আমাকে ফোন দিতেছে, ও কন্টিনিউ ফোন দেয় আমাকে, ও চাইতেছে, কারণ ও এতটা সুন্দর যে ও ছাড়তে চায় না, ওই ছেলে ছাড়তে চায় না। তো ওই ছেলে বলতেছে আমি তোরে ধরাবো, এই করবো সেই করবো। তো কারণ আমি আইটি রিলেটেড লোক, তো আমি করলাম কি আমার ফোনের সিম চেঞ্জ করে ফেলাম। চেঞ্জ করে আমি ফোনে, কারণ কি একটা ফোন ট্র্যাকিং এর জন্য অবশ্যই তারা আইপি অ্যাড্রেস লাগবে বা আইএমই ট্র্যাক করতে হবে, যে নর্মালি কারণ আপনার ফোন ট্র্যাকিং করলে আপনার ফোনে আইএমই নাম্বার আছে ওইটা দিয়ে। তো আমি করলাম কি একটা ভিপিএন ইনস্টল করে, এটা নর্মাল ফ্রি ভিপিএন কিন্তু কাজ করে না, আপনার ফোনের প্রোটেকশন ফ্রি ভিপিএন কাজ করে না, ওটা ডলার দিয়ে নিতে হয়। তো আমি একটা ভিপিএন করে আমি চাইতেছি আমার লোকেশন তোমার আইএমআইটাকে ট্র্যাক করতে না পারে, ভিপিএন এর থ্রু দিয়ে তুমি কমিউনিকেট করবে ইন্টারনেট করতেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালোবাজারি টাইপ। কালোবাজারি, কারণ আমি এই রিলেটেড, আমার তো বুঝছি, তুমি জানো যে ব্ল্যাক লিস্টেড ওয়েটা কি। হ্যাঁ, ওকে। তো তখন ওই ছিল আমার কন্টাক্ট পালো না, পাওয়ার পরে আমার বাবাকে ফোন দেয় আবার, যে আপনার ছেলেকে যদি না ধরে নেন তাহলে আমি কিন্তু ধরতে পারলে ওরা মেরে ফেলবো। মানে তার অনেক টাকা, নর্মালি তার একটা বাহিরের গার্মেন্টস এর মালিক, তো তার কত টাকা থাকতে পারে। তো আমার বাবারে খুনের হুমকি দেয় যে তোর ছেলে যদি না পাই আমি তোরে মেরে ফেলবো, তোর ফ্যামিলি ধ্বংস করে দেবো। তো পরবর্তীতে দেখতেছি আমার ফ্যামিলি অনেক চাপ আসতেছে, তো বাবা কন্ট্যাক্ট করতেছে দেখ কি করবি, এইভাবে সমস্যা। পরে আমি বললাম এখন আমি ওর কাছে সময় ছিলাম যে তুমি কিছু আমার সময় দাও, তারপর আমি দেখতেছি যে কি হয়, আগে একটু পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমরা বিয়ে শাদী করি। পরে বললো যে আমি যদি এখন তোমাকে বিয়ে করি ফার্স্ট টাইম তাকে ডিভোর্স দিতে হবে, আর ডিভোর্স দিলে নর্মালি 3 মাস সময় নিতেই হবে, 3 মাস 13 দিন না 15 দিন এমন টাইপের একটা সময় নিতে হয়। তোর জন্য কি করলাম, তো ফার্স্ট টাইম ওকে ডিভোর্স দেওয়ার লাগবে, তো ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিলাম ঢাকা থেকে। মিশরে না, পটুয়াখালীতে, ওর শ্বশুরবাড়ি পটুয়াখালীতে। ও তো আমার শুরু থেকেই মিথ্যে বলছে, কোনো কিছু সত্যি বলে। তো পরে জানলা যে বিবাহিত, সো ওকে আগে ডিভোর্স করতে হবে, দেন বিয়ে করতে হবে। আমি তারে ভালোবাসি, আমি ছাড়তে রাজি না, সেও ছাড়তে রাজি না। এবার ডিভোর্সের প্ল্যানিং করতেছো, দেন ওকে আবার নতুন করে বিয়ে করা। 3 মাস পরে, হ্যাঁ। তো ডিভোর্সের পেপার পাঠানোর পরে ও ডিভোর্সের অ্যাড্রেস যে জায়গা দিয়ে গেছে, নোটিশটা গেছে, ওইখানে যোগাযোগ করে যে মেয়ে কোথায় আছে। তো এর ভিতর ওই মেয়ে করছে কি সিম চালু করছে ফোনের, তো এর ভিতর ট্র্যাকিং করে ফেলছে মেয়েদের। ট্র্যাকিং করার পরে আমি অফিসে গেলাম। ও সে কি মিশর থেকে করছে এই কাজগুলো? না, সে বাংলাদেশে আসছে, কারণ ছেলেটা চলে আসছে। একটা ওয়াইফ যদি তার না পায় বাসায়, তাহলে সে অবশ্যই তো বাংলাদেশে আসবে, স্বাভাবিক। তো আসলে সে আসার পরে সে বাড়িতে গেছে, বাড়িতে জানে যে সে 10 দিন ছিল, 10 দিন পর সে গায়েব, কই গেল মেয়ে। তো একটা স্বাভাবিক একটা হাজবেন্ডের প্রশ্ন জাগে যে কই গেল। আর বড় কথা কি করো, ওর যেখানে বিয়ে হয়েছিল সব হুজুর ফ্যামিলি, মানে তার শ্বশুর একটা মাদ্রাসার অধ্যক্ষ, তার বাসর সব মানে খুব হুজুর টাইপের। তো তো আমি বলছি তাহলে আমার সময় দাও আরো কিছুদিন, আমি একটু দেখি কি করি, কারণ তোমার হাজবেন্ড দিক দিয়ে চাপ দিতেছে। কারণ ডিভোর্স না হলে নর্মালি কিন্তু আমি যদি বিয়ে করি এটা অবৈধ। বর্তমানে একটা নিউজ চলতেছে ট্রেন্ডিং, যেমন ট্রেন্ডিং কি নাসির, হ্যাঁ এই কাম অন, নাসির এবং তাম্মি তাম্মি
ও যার সাথে ঝামেলা ছিল সেই ছেলেটার নাম কি? সবই কি তুই জানো? ওমর ফারুক। এনিওয়ে, ছেলেটার নাম কি বারোই, যে আমাদের প্রোগ্রামে আসছিল নাসির এবং তাম্মির সাথে, যে ছেলেটার অ্যাকচুয়াল বউ রাকিব। রাকিব কিন্তু ফার্স্ট প্রোগ্রাম, যখন আমি সেকেন্ড এই সিজন শুরু করি, রাকিব এসেছিল আমাদের এই প্রোগ্রামে। রাকিব অ্যাপ্রোচ করেছিল যে তার সাথে অন্যায় হয়েছে, এবং কোর্ট কিন্তু একই সুরে কথা বলতেছে, যেটা আমরা আজকে ব্রেকিং নিউজে দেখলাম যে বিয়েটা অবৈধ ছিল। কারণ গুরু নরমালি, কারণ আগে ল বা এত কিছু আমি জানতাম না। নাসিরের পক্ষেও না, আমরা তাম্মির প্রশ্নেও না, রাকিবের প্রশ্নেও না, বাট রাকিব ফার্স্ট টাইম কথা রিলেটেড আসলো আর কি, এই জায়গাতে বসেই রাকিব তার কষ্টের কথাগুলো বলে গেছিল, যেটা আমরা আজকে ব্রেকিং নিউজে দেখলাম যে আগের এই বিয়েটা অবৈধ ছিল। হ্যাঁ, তারপর জীবন। তো কারণ আমি যদি তাকে বিয়ে করি সম্পূর্ণ অবৈধ, আমি এই জিনিসটা জানি, কারণ আমার যে ফ্রেন্ডের বড় ভাই ও তো উকিল, ও বললো যে দেখো তুমি এখন বিয়ে করতে পারবে না, সময় কিন্তু শেষ হ্যাঁ, হয়ে যাচ্ছে, তুমি বিয়ে করতে পারবে না, তোমার আগে ডিভোর্স দিতে হবে, 3 মাস 4 দিন ওয়েট লাগবে, ওয়েট করতে হবে, তারপর তোমার। তো এখন কি করবো? তো আমরা একটা নোটারি করি, যে হয়তোবা কোন এলাকায় থাকলে অবশ্যই তারা ঝামেলা করবে, কারণ এত সুন্দর মেয়ে দেখলে যে তোমার ওয়াইফ না, বা একটা না একটা কিছু নিয়ে সমস্যা করবে, তো আমি তোমাদের একটা নোটারি করে দিই, তোমরা এটা নিয়ে আপাতত থাকো। তো একটা বাসা নিলাম, ছোটখাটো একটা সংসার শুরু করলাম আর কি। একটা আয়না কিনছিলাম আর কি, মনে আছে, সম্ভবত 150 না 200 টাকা দিয়ে। তো আনার সময় গ্লাসটা ভেঙে যায় আর কি, তখন ও বললো যে দেখো, জিএম রয় লিখেছেন যে গুরু আগে রাগ ছিল তাই গালি দিয়েছি, সরি গুরু, আমি রংপুর থেকে। রয়, আমরা আসলেই কষ্ট পাই না। দিস ইজ দ্য আমি বলবো যে দিস ইজ দ্য রিকগনাইজড প্ল্যাটফর্ম, ভালোবাসার বাংলাদেশ, যেখানে মানুষ নেগেটিভ কথা একেবারেই বলে না, এবং এটা ইট কুড বি দ্য এক্সাম্পল যে অনেক সোশ্যাল মিডিয়া যেখানে যে কোনো বিখ্যাত মানুষ দাঁড় হলেই তার বিরুদ্ধে মিনিমাম 50% নেগেটিভ কমেন্ট পাওয়া যায়। এই একটা মাত্র প্রোগ্রাম যেখানে কোনো নেগেটিভ কমেন্ট পাওয়া যায় না। তবে হ্যাঁ, বিচ্ছিন্নভাবে 1-2 জন মানুষ যখন নেগেটিভ কমেন্ট করে মানুষের আগ্রহ নেওয়ার জন্য, মানুষের অ্যাটেনশন নেওয়ার জন্য, মেয়েদের অ্যাটেনশন নেওয়ার জন্য, তখন একটু খারাপ লাগে, বাট বিনিময়ে কিছু বলি না। আপনি যে অ্যাকনলেজ করেছেন ভালো লাগতেছে রয়, বাট কষ্ট পাইনি। কষ্ট এই কারণে পাইনি, আমি কোনোভাবেই খারাপ কিছু দেখে অভ্যস্ত না এই প্রোগ্রামে। ওকে, তারপর জীবন, তারপর শেষের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। তো গুরু একটা আয়না কিনছিলাম, মানে হাড়ি পাতিল টুকটাক যা লাগে একটা সংসার প্ল্যান করেছিলেন, হ্যাঁ, সংসার গোছানোর। তো একটা আয়না কিনছিলাম, দুজনে একটা রিক্সায় উঠলাম, ওঠার পরে গ্লাসটা ভেঙে যায়, মানে যে আয়নার গ্লাসটা ভেঙে যায়, বলতেছে সংসার সম্মত টিকবে না, সংসারটা সম্মত টিকবে না। কই কেন এমন বললো তুমি? কই মুরব্বীরা বলছে যদি আয়না ভেঙে যায় তাহলে সংসার টিকে না। বললাম ও আচ্ছা ঠিক আছে, এগুলো কিছু হবে না, আল্লাহ করো, সব ঠিক হয়ে যাবে। তো একটা সংসার নিলাম, বাসাও নিলাম। তো তখন ওই সময় 2500 টাকা সম্ভবত 2017 সালে নারায়ণগঞ্জে 2500 টাকা একটা ছোট রুম নিলাম। নেওয়ার পরে থাকতেছি আমরা, না বিয়ে করি না, কারণ ওটা তো কোনো জায়গায় রাখারও অপশন নাই, থাকতেছি রাখারও তো অপশন নাই। তো এর ভিতরে আমি অফিসে যাইতেছি, 3 দিন না 4 দিন ছিল আর কি বাসায় থাকার পরে। আমি অফিসে গেলাম, তো একটু পর ফোন আসলো, মানে 11টা-12টার সময়। আসার পরে দেখতেছি যে কিছু লোক এসে ওকে ধরে নিয়ে গেছে, যে ওর নাই বাসায়, এভাবে কিছু লোক আসলো, ওরা ধরে নিয়ে গেল। তো আমি তখন আর বাসার দিক যাই নাই, কারণ কি আমি যদি যাই, যদি ওই লোক থাকে, কারণ আমার ফেস তো চিনবো অবশ্যই, তো তখন তো আমার বিপদ আসবে। তখন আমি বললাম এখান থেকে আমার কাছে কিছু টাকা ছিল, এই টাকা নিয়ে আমি কুয়াকাটা চলে গেলাম, কুয়াকাটা কি কক্সবাজার চলে গেলাম, যে থাকে। হ্যাঁ, না ও তো নিয়ে গেছে, ওটা তো পুলিশ নিয়ে গেল। আচ্ছা, ওখান থেকে তুলে নিয়ে চলে গেল। ও আমার কন্টিনিউ মেসেজ করতেছে, আমি ওয়াশরুমে এসে এভাবে, আমি জানি না শিওর আসলে ও গেছে কিনা বা সিরিয়াসলি পুলিশ নিচ্ছে কিনা, আমি কোনোটাই জানি না আর কি। তো আমি, কারণ কি আমি বাবা বলতেছে তুই ওখানে যাইস না ওই বাসায়, কারণ পুলিশ থাকতে পারে বা কেউ থাকতে পারে, তুই মারি ফেলাই দিতে পারে, কারণ জিদে মানুষ অনেক কিছু করে। একদমই তাই। তুমি বলছিলে জীবন যে ওই যেহেতু ওর প্রাক্তন স্বামী দেশে ফিরে এসেছে, তদবির করতেছে তোমাকে কিভাবে ধরা যায়। ফাইনালি ওই বাড়ি থেকে ওই মেয়েটাকে রিকভারও করছে এবং তাদের জিম্মায় নিয়ে নিয়েছে, তাই তো, প্রাক্তন স্বামী। আর তুমি চলে গেছো কুয়াকাটা, তো ওদের বাসায় কক্সবাজার চলে গেছো নিজেকে সেফ জায়গায় রাখার জন্য। আমি ওর সাথে একটা ভিডিও কল একজন আছে, তাকে আমরা একটু নিয়ে নিই। সরি, আমি অনুরোধ করতেছি, কারণ আমার সাথে যারা প্রচুর শেয়ার করে প্রোগ্রাম, যারা আমাদের সাথে কানেক্ট করতে চায়, অনেকের সাথে আমি কমিটেড কথা বলার জন্য, কিন্তু সবসময় সুযোগ হয়ে ওঠে না। আজকের সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। আসসালামু আলাইকুম। ব্যাকগ্রাউন্ড সাউন্ড কমাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি তোমাকে দেখতে পাচ্ছি।
তুমি চাইলে তোমার মাইক্রোফোন সাউন্ড একটু আনমিউট করে দাও। পরিষ্কার দেখতে পাচ্ছি, দারুণ সুদর্শন একজন ছেলে, হালকা বিয়ার্ড, ফর্সা গায়ের রং, যেমনটা দেখতে মানুষ পছন্দ করে। শুনতে পাচ্ছ আমার কথা? কল ড্রপ ইটস বিন ডিসকানেক্টেড, রাইট? আমরা আরেকবার রিকানেক্ট করব। জীবন, তুমি তখন নিজেকে বাঁচানোর জন্য চলে গেলে, তারপরে গুরু ওর সাথে কন্ট্যাক্ট হচ্ছে যে ও বলতেছে তুমি আমাকে বাঁচাও, আমাকে নারায়ণগঞ্জ একটা জায়গাটার নাম সম্ভবত চাষারা না কি যেন একটা জায়গা আছে, তো আমাকে চাষারায় এই একটা বাসায় আটকে রেখেছে, তুমি আসো আমাকে বাঁচাও। তো বলতেছি হ্যাঁ, মেয়ে বলতেছে তো অনেক লোকজন আছে আমাকে নিয়ে যাবে। তখন বললাম দেখো আমি যদি আসি তাহলে তোমার যে হাজবেন্ড ও তোমার মারিয়া ফেলাই দিবে, পরে তুমি আপাতত যাও, আমি আবার কন্ট্যাক্ট করি। তো বললো যে না তুমি আমাকে নিয়ে যাও। আসলে পরবর্তীতে জানি যে ও সম্ভব হয়তো বা নাটক করছে, আমি নিজেও জানি না, কারণ একটা মানুষ আজকে কত বছর এর ভিতরে তো একবার হলে আমাকে ফোন দিতে পারতো, কারণ আমি সিম চেঞ্জ করি নাই না, আমার ফেসবুক অ্যাকাউন্ট চেঞ্জ আছে, সবকিছু। কিন্তু ওই কথা তো আমরা হয়তো পরে যাব। তুমি বলছিলে যে তুমি আমাকে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও। আমাকে বলতেছে আমি লোকেশন জানি না, বললাম যে তুমি লোকেশন দাও, অ্যাটলিস্ট লোকেশন দিলে হয়তো আমি ট্রাই করতে পারি যে কিভাবে নেওয়া যায়। কারণ আমি যদি পুলিশের শরণাপন্ন হই, কারণ সে আমার ওয়াইফ না, সে আমার গার্লফ্রেন্ড, নিচেকে তার হাজবেন্ড। যদি আমি আইনের বেড়াজালে যাই তাহলে কিন্তু আমি ঠকি, কারণ আমার ওগুলো চিন্তা করে তুমি তখন পিছিয়ে যাচ্ছ বা নিজেকে আড়াল করছি। আমি কক্সবাজারে কিছুদিন থাকলাম, থাকার পরে ওকে দেশের বাড়িতে নিয়ে গেল, নেওয়ার পরে সে নাকি খাওয়া দাওয়া করে না। তার মা ফোন দিল, বলতেছে যে ও খাওয়া দাওয়া করে না, তুমি একটু ফোন দাও। তো দিলাম, দেওয়ার পরে বলতেছে তুমি আমাকে নিয়ে যাও। জীবন, তারপর আমি একটু আরেকজনের কাছ থেকে একটু ঘুরে আসি, কারণ প্রচুর পেন্ডিং ছিল। হ্যালো নেওয়াজ, হ্যালো নেওয়াজ, হ্যাঁ কেমন আছিস? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেওয়াজ কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন গুরু? ভালো আছি নেওয়াজ। প্রিয়াঙ্কা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জুয়েল ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। প্রোগ্রামটা শুরু থেকেই শুনছিলাম, খুব ভালোই লাগছে। জান্না শেষটা কেমন যাবে। আর ফিয়ানার যে পাঞ্জাবের ডিজাইনটা দেখলাম, খুব ভালো লাগলো, এবং আপু যেটা এই কুর্তা পরে আছেন সেটাও খুব ভালো লেগেছে ফিয়ানার। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন নেওয়াজ মালদা থেকে, ইন্ডিয়া, এবং নেওয়াজ সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকেন ভালোবাসার বাংলাদেশে আমাদের এই প্রোগ্রামের সাথে। নেওয়াজ, যদি কিছু বলতে চাস। নেওয়াজ, আমরা শুনতে পাচ্ছি তোকে, বল। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ তোর কথা শুনতে চাচ্ছি, বল যদি কিছু বলতে চাস। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, পারফেক্ট, বলতে থাক। আচ্ছা, একটু ভয়েসের প্রবলেম হচ্ছে, নেওয়াজের কাছে পরে যাবো। ইয়া, ফাইনালি তাকে আবার ফিরে পেয়েছি। হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি? কল ড্রপ অ্যাগেইন। ওকে নেওয়াজ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ শোনা যাচ্ছে। প্লিজ বল, তোর কথা শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ পারফেক্ট শুনতে পাচ্ছি, বল নেওয়াজ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি নেওয়াজ, প্লিজ বল। বলতে থাক। ওকে, নেওয়াজের কাছে আমরা পরে যাবো। একদম পারফেক্ট শুনতে পাচ্ছি, কথা বলতে থাকো। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমাদের কথা? আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কথা বলো, শুনতে পাবো তোমার কথা, প্লিজ বলো। ওকে, যারা সর্বোচ্চ শেয়ার করেছিলেন এমন 2-3 জনকে আমরা, হ্যাঁ কথা বলো। জি আসসালামু আলাইকুম। পারফেক্ট, কথা বলো।
আসলে আমি মনে করছি ওই দাদাকে বলছিলেন, সেজন্য আমি চুপ ছিলাম। তোমাকে বলছি বাবজান, কথা বলো। কেমন আছেন গুরু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কোথেকে বলছো? আমি চট্টগ্রাম থেকে বলছি গুরু। চট্টগ্রাম কোথেকে? চট্টগ্রাম বাঁশখালী থেকে। বাঁশখালী। কি নাম তোমার? মোহাম্মদ জাভেদ হাসান আমি। আমি ওকে, আমি অনেক ভালোবাসা। যা বলতে চাও আমাদের প্রোগ্রাম নিয়ে, তোমার সম্বন্ধে যদি কিছু বলতে চাও প্লিজ শেয়ার করো। প্রতিনিয়ত আপনাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, অনেক ভালো লাগে। শুধু এটা, নতুন নতুন গল্প শুনতে চাই, এরকম বাস্তবিক। ওকে, আমি আমাদের চেষ্টায় থাকে যে যাতে বাস্তবিক গল্পই তোমাদের সামনে উপস্থাপিত হয়, কোনো আরোপিত, কোনো নাটকীয় কিছু না, সত্য ঘটনা উপস্থাপন হয়, সেই চেষ্টা আমাদের থাকে। আমি আর কিছু যদি বলতে চাই। জি, প্রিয়াঙ্কা দিদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। গুরু, আপনার পাঞ্জাবিটা আমার অনেক চয়েস হয়েছে। বাবজান, বাঁশখালীতে দাওয়াত দাও, আসতে চাই তোমার ওখানে, তোমার সাথে ঘুরতে চাই, আসেন, মাস্তি করতে চাই। আসেন, স্বাগতম। এখানে আসেন, চা বাগান রয়েছে, নান্দনিক পার্ক রয়েছে, আসেন। ওকে, স্বাগতম আপনার একদিন চট্টগ্রাম বাঁশখালীতে। তুমি সুন্দর, তোমার এলাকা সুন্দর, চিটাগাং অসম্ভব সুন্দর একটা জায়গা। তখন হয়তো এই একদিন আসেন, সুন্দর বললে হবে না, আসতে হবে। ওকে, এ ওয়াদা রাহা। বাবজান, আমি খুব বেশি দূরে থাকি না তোমার কাছ থেকে, কুমিল্লায় থাকি। ইটস এ 3 hours ড্রাইভ। কোনো একদিন চলে যাব আর এই পাঞ্জাবি তোমার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আর কিছু বলবে? না গুরু, ধন্যবাদ। ভালোবাসি, ভালোবাসা থাকার জন্য অনেক অনেক। ওয়ালাইকুম আসসালাম। আর এভাবে যত্ন করে ভালোবাসো, ভালোবাসার বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আরেক দফায় হয়তো নেওয়াজের কাছে আরেক দফায় ঘুরে আসি, দেন আমরা আজকের প্রোগ্রামে যাচ্ছি। নেওয়াজ, শেষ মুহূর্তে যদি কিছু বলতে চাও, শুনতে পাচ্ছি একদম পারফেক্ট। নেওয়াজ, প্লিজ বলো। হ্যাঁ গুরু, আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি একটা এখান থেকে আমরা ভাষা সংখ্যা বের করছি, যেখানে আমি এই আমাদের এই প্রোগ্রাম থেকে যে কোনো 2টো গল্প আমি নিতে পারি আর কি। মানে এই ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রাম থেকে, ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রাম থেকে যে কোনো 2টো গল্প বা 3টে গল্প আমি নিতে পারি। I'm not the right person, নওয়াজ, যেহেতু এটা ঢাকা এফএম অথরিটির নিজস্ব সম্পত্তি। তারপর আমার মনে হয় যে ধরনের কিছু নিলেও হয়তো অথরিটিকে আমি কনভিন্স করতে পারবো যে এমন একজন ছেলে প্রোগ্রামটা প্রমোট করতেছে ইন্ডিয়াতে, যে ছেলেটা সবসময় আমাদের ভালোবাসা বাংলাদেশের পাশে থাকে। সো ইউ গো হেড। আমি আনঅফিশিয়ালি বলেই দিলাম, যদিও এই কথাটা বলার জন্য আমি রাইট পারসন না। ইটস বিন বিলঙ্গিং আমি ডাক দিতে পারি, কারণ আবার তো সময় এসেছে। এটা তোর খুশির খবর না। যে কাজের প্রয়োজনে তোকে একবার ফোন দিয়েছিলাম, স্রষ্টা আমার প্রশ্নে বিরাগ ভাজন হয়েছেন, আবার ওই কাজের জন্য তোকে প্রয়োজন হতে পারে। আমি খুব টাফ টাইম, 10 or 15 days হয়তো তোকে আবার দরকার হতে পারে। তুই বুঝতে পারছিস আমি কি? অবশ্যই, সব সময় আছি গুরু, সব সময়। ভালো থাকিস। অবশ্যই। আপনি ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তার হঠাৎ করে জানলেন যে সেই মেয়েটির প্রাক্তন স্বামী আছে এবং স্বামীও চলে এসেছে তার বউকে রেস্কিউ করতে। এই একটি অবস্থার মধ্যে আপনি আছেন। তারপর গুরু তাকে নিয়ে বললো যে আমাকে নিয়ে যাবে কালকে সকালে, তুমি যা করো আজকের ভিতরে করো। তো আমি বললাম, দেখো আমি এই মুহূর্তে কিছু করতে পারবো না, কারণ কি যদি করি, কারণ তোমার হাজবেন্ড তোমাকে নিয়ে গেছে, আমি তোমার হাজবেন্ড না। আমি যদি এখন আইনের মার পেছে যাই তাহলে আমি হারবো। তো তুমি আপাতত যাও, আমি দেখি কি করতে পারি। তো ওকে নিয়ে গেল পটুয়াখালীতে। নেওয়ার পরে কিছুদিন নিয়ে চলে গেল। হ্যাঁ, কিছুদিন কন্টাক্টে ছিল আমার সাথে। তো ফোন দিত মাঝে মাঝে। ও নাকি খেত না, ওর মা বললো ফোন দিয়ে, দেখো খেত না। কিছুদিন পরে ওর মা পাল্টি, আমি এই ছেলেকে চিনি না। ওর ফুপ আমার ফোন দিয়ে থ্রেট দেয় যে তোকে মেরে ফেলবো, তুই ঢাকায় যে জায়গায় থাক না কেন। তখন কারণ ওই রকমের আমার ক্ষমতাও ছিল না তাকে রাখার, বা ওই রকমের আমি মানে একটা ফাইট করার জন্য তো একটা শক্তির দরকার, তখন তো এই শক্তি ছিল না আমার কাছে। তো কি করার পরবর্তীতে তো পরাজয় মেনে লাগলো। তো লাস্ট 2017 সালে কুরবানি পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট রাখে মেয়ে, এর পরবর্তীতে আর কন্ট্যাক্ট রাখে না। আজকে কত 2017, 18, 17, 18, 19, 20, 21, 5 বছর কোনো কন্ট্যাক্ট নেই। মনে হয় মেয়েটির কথা জানি না আমি কি বলবো, হয়তো ভালোবাসতাম, সেও বাসতো, কিন্তু পরিস্থিতি অনেক সময় অনুকূলে থাকে না।
বলি যে মেয়েটির কথা মনে হয় অবশ্যই, কারণ কি আমি তার লাইফে আমার স্কুল কলেজ বা ভার্সিটি লাইফে কোনো সম্পর্কে আমি ছিলাম না, ফার্স্ট লাভ ছিল আমার। মানুষ প্রথম ওয়াইফ বা প্রথম ভালোবাসা বলা সম্ভব না, হয়তো আমার লাইফে অনেক আসবে যাবে, কিন্তু সেই কোনো রিগ্রেট হয় যে এই জিনিসটা আমার করা উচিত ছিল, যে কারণে এই কষ্টের মধ্যে আমাকে পড়তে হলো? গুরু আসলে তখন যদি আমার ওই রকমের ক্ষমতা বা এখন যা আছে, এখন এরকমের 5টা মামলা দিলে আমার কিছু আসবে না যাবে না। এখন যদি এরকম আমার 5টা মামলা দেয় তাইলে আমার কিছু আসবে না যাবে না, সে যেমন হোক না কেন আমি পারতাম, কিন্তু ওই সময় তো আমার ওই ক্ষমতা ছিল না। কারণ আমি ফার্স্ট জবে, আমার লাইফে ফার্স্ট, এই এত বড় বিপদ আমার লাইফে ফার্স্ট। আমার জীবন আমার কারোর সাথে মারামারি বা এই টাইপের কোনো জীবন হয় না আজকে পর্যন্ত। আমার সাথে কেউ বলতে না আমার সাথে কারোর সাথে ঝগড়া। জীবন অন্য সব বাদ দাও, এটা তো ঠিক যে একজন বৈবাহিক সম্পর্কে আছে আমার একজন মেয়ের সাথে তোমার সম্পর্ক কন্টিনিউটি কোন রকমের কোনো সুযোগ নাই, এটা অন্যায়, এটা পাপ। এটা যদিও তুমি জানতে না এটা, রাইট? এটাই তো আমি জানি যে তুমি জানতে না, ওইসব বাদ দাও। মেয়েটিকে তো তুমি চিনতে না বা জানতে না যে মেয়েটির পূর্বতন কোনো সম্পর্ক আছে বা কোনো কারো স্ত্রী, তুমি তা তো জানতে না। সোশ্যাল মিডিয়া পরিচয় জানার কোনো অপশন কিছুই জানতে না। যে মেয়েটির সাথে কাটানোর সময়গুলোর একটু বর্ণনা দাও তো, যে কত বেশি প্রেসিয়াস এবং কত বেশি অন্যরকম ছিল। একটা জিনিস বারবার বলেছো সৌন্দর্যের কথা। শুক্রবার যেমন একটা শুক্রবার ছিল, মানে আমার অফিস শুক্রবার, মানে কি যে কোনো একটা ছোট ঘটনা হঠাৎ বসে আছে, সূর্যের আলো এসে মুখে পড়েছে, পৃথিবীতে এর চাইতে সুন্দর দৃশ্য হয়তো এটাই একটা শুক্রবার, এটাই ছোট ঘটনা। তো শুক্রবারে আমার অফিস ছুটি, তো বৃষ্টি পড়তেছে, মুখটা শুধু সরায় না, মাইক্রোফোন রাখো। বৃষ্টি পড়তেছে, তো আমি আর ও ছাদে গেলাম, ছাদে দুজন ভিজতেছি, আর ও হাত ধরে দুজন হাঁটতেছি, আর অনেক গল্প করছি যে আমাদের বেবি হবে। এই অনেক ধরনের মানুষের একটা স্বপ্ন যা থাকে সংসার শুরু করার জন্য, যে তুমি দোয়া করো আমি অনেক বড় হবো। অত সুন্দরী মেয়েটাতে তুমি বৃষ্টিতে ভিজাইলা? সে ভিজবে, তার আচ্ছা সেই কারণে তার শখ ছিল, মানে ওর হাজবেন্ড, মানে না প্রসঙ্গ বাদ দাও, তুমি তো জানতে না তার হাজবেন্ড আছে, তার বৈবাহিক জীবন আছে, সব বাদই দাও, তোমার সাথে কাটানো মুহূর্ত গুলো বর্ণনা দাও। এই যে আমি ছাদে উঠলে বৃষ্টিতে ভিজতেছো, 4 দিনের ব্যাপার তো, 4 দিনের ছাদে উঠলে বৃষ্টিতে ভিজতেছো, ছাদে উঠলাম বৃষ্টিতে ভিজলাম। তারপর বললো কি যে খিচুড়ি রান্না করতে পারো? আমি এবার খুব রান্না করতে পারি, অনেক সুন্দর রান্না করতে পারি। তো তুমি খিচুড়ি রান্না করতে, তেমন রান্না পারতো না। তো আমি একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম, আর পোলার চাল আর ডালটা নিয়ে আসলাম, তো খিচুড়ি রান্না করলাম, দুজনে খেলাম। পরে বিকালে বলো তো একটু ঘুরতে বেরোই, তো ঘুরে আসলাম। আসার পরে আর আমি যেদিন অফিস দিয়ে আসলাম, ওর একটা ছিল যে আইসক্রিম নিয়ে আসবো, খুব আইসক্রিম পছন্দ করতো। তো প্রতিদিন আইসক্রিম নিয়ে আসতাম, তারপর আচার নিয়ে আসতাম। তারপরে ওর মানে ওর এইগুলো মানে ওর হাজবেন্ডের কাছ দিয়ে যেগুলো না পাইতো, তো যখন জানলাম তখন বললো যে এরকমের ও একটু আনরোমান্টিক টাইপের, মানে তার হাজবেন্ড যে ছিল সে খুব আনরোমান্টিক। থাক, যেহেতু তুমি তো জানতেই না তার বৈবাহিক সম্পর্ক, পরবর্তীতে তো আমি জানছি যে সময় ছিল, তোমার সময়কার কথাগুলো না, যে সময় ছিল আমি তোমার সময়ের বর্ণনা। গুরু, কারণ কি একটা মেয়ের ইচ্ছে থাকে, তো একজনের কাছে না পেলে তো অন্যের কাছে এটা শেয়ার করে, তোমার সময়ের বর্ণনা। তখন আমার কাছে বললো যে এই আমার ইচ্ছা, তো আমি যতদূর সম্ভব চেষ্টা করছি। তো লাস্ট ওর ইচ্ছে ছিল কুয়াকাটা কক্সবাজারে ঘুরতে যাবে, তো ঘুরতে তো আমি একাই গেলাম, আর তার তো সাথে নেওয়া সম্ভব হলো না। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে এসে আপনার এই গল্পটি বলার পর দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? আসলে দর্শকদের উদ্দেশ্যে যে শেষ নাকি প্রিয়াঙ্কা, যে দর্শকদের উদ্দেশ্যে কথা বলবে? না গুরু, আমি যখন স্টুডিওর বাহির ওনার সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছিলেন যে উনি দর্শকদের উদ্দেশ্যে, আমাদের লিসেনার এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চান। 30 মিনিট পরে বলি এটা। জি শিওর। ওকে, তারপর তুমি বলছো, আমি শুনতে চাইছিলাম তোমার কাটানোর সময়গুলো যেগুলো তোমাকে এখনো পীড়া দেয় বা পিছুটান তৈরি করে, সেই জিনিসগুলো। ওকে, আমরা আছি ফিওনা প্রেজেন্স ভালোবাসা বাংলাদেশে কিছু কমেন্টস এবং কিছু টেক্সট নিয়ে এখনই ফিরে আসছি আমি। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে যারা আসতে চান এবং আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে হবে 16260 নাম্বারে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল দেওয়া যাবে না, কিন্তু আপনারা আমাদেরকে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904, নিচে স্ক্রলে যাচ্ছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আমাদের প্রাউড স্পন্সর ফিওনা সবসময় অফার করে বেস্ট প্রাইস ইন দ্য সিটি।
ফিওনার এক্সক্লুসিভ অফারে আপনারা যা পাচ্ছেন তা সৌদি আরব থেকে শুনছি। নুরুল আলম চৌধুরী লিখেছেন, গুরু আমি শুনছি আপনাকে। কেরানীগঞ্জ মডেল উপজেলা হজরতপুর ইউনিয়ন থেকে এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, আমি গর্বিত গুরুর শহরের লোক বলে। গুরুর প্রথম সাক্ষাৎ 2018 সাল সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। শফিকুল ইসলাম লিখেছেন, একটা সং নিশ্চয়ই আমরা চেষ্টা করব। আব্দুল আহাদ লিখেছেন, রংপুর থেকে শুনছি আমি। আরিফ, ধন্যবাদ আরিফ। নুরুল আলম চৌধুরী, হ্যাঁ এই কমেন্টসটি পড়া হয়ে গিয়েছে। এমডি সাজিব লিখেছেন, শফিকুল ইসলাম লিখেছেন আমাদেরকে, এবি হক লিখেছেন, রাতুল হাসান লিখেছেন। একই কমেন্টস গুলো বারবার আসছে, আমি জানি না কেন। মোহাম্মদ শরীফুল ইসলাম লিখেছেন, আমি শরীফ দুবাই থেকে সাথে আছি আপনাদের, আমার কমেন্টটা পড়া হবে। এই যে মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনি খুবই লাকি, আপনার কমেন্টটি আমি পড়ে দিলাম। সজিব আহমেদ লিখেছেন, গুরু আমি এইখানে SIAYM সিয়াম, কি আপনার নামটি কি এটা হবে? আমি ঠিক জানি না, এত স্পেস দিয়ে নামটি লিখেছেন, নামটি একসাথে পড়া সম্ভব হচ্ছে না। আপনাকে অনেক সুন্দর লাগছে। কাকে সুন্দর লাগছে? এমডি আবু সাইদ লিখেছেন, গুরু তোমাকে শুনি। আবু কাহার সিদ্দিক, আহারে ভালোবাসা, আসলে আহারে ভালোবাসা। হাবিব লিখেছেন, গুরু আমি শ্যামলী থেকে শুনছি, মাত্র আসলাম। ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে আমাদের জয়েন করার জন্য। ইসরাত জাহান ঐশী লিখেছেন, অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ ইসরাত জাহান ঐশী। এমডি হৃদয় লিখেছেন, আমাদের কমেন্টস পড়বেন না, এই যে পড়ে দিলাম। রবি লিখেছেন, মিরপুর থেকে শুনছি, সবার জন্য ভালোবাসা। পলাশ মহান্তা, খুব সম্ভবত নাম উনার এটা। গুরু গল্পের শেষটা খুবই কষ্টের, ভাইয়াকে আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ পলাশ। আশরাফুল ইসলাম সিলেট দেখছি, ওকে। রিপন ধার, প্রিয়াঙ্কা আপু আপনার জীবনের গল্প শুনতে চাই। আমার জীবনের গল্প আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন, এটাই আমার জীবনের গল্প। ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ জুয়েল, আপু পানি খান, বারবার ভুল হচ্ছে আপনার। জি ভাইয়া, অনেক রাত, ভুল হচ্ছে, পানির পিপাসাও লেগেছে। আর ভুল শুদ্ধ নিয়েই হয়তো আমরা সবাই মানুষ, এবং আপনারা যারা আমাকে শুনছেন, এত ভুল শোনার পরেও যারা শুনছেন দেখছেন, তারাও কি আমার মতো ভুল করছেন? না, নিশ্চয়ই না। এমডি মনিরুল ইসলাম লিখেছেন, আমার গান রেখা মনের কষ্ট কেউ বোঝে না, কার কাছে বলবো? নিশ্চয়ই কেউ না কেউ বুঝবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এমডি আসাদুজ্জামান এশা, আমি রংপুর থেকে শুনছি আপু, থ্যাংক ইউ। এবি হক লিখেছেন, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরিয়ান আহমেদ অন্তর লিখেছেন, গুরু আর আপু আপনাদের অনেক ভালোবাসি, আমরাও আপনাদেরকে অনেক ভালোবাসি। যারা এত রাতে আমাদের সঙ্গে এখনো লাইভে এবং ঢাকা FM 90.4 টিউন করে আমাদেরকে শুনছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আছেন বলেই আমরা আছি। ওকে, আমি চলে যাচ্ছি আজকের গেস্টের কাছে। আমি বলছিলে যে এই অবস্থাতে ওর সাথে সম্পর্কের পরবর্তীতে আর কোনো এক্সিস্টেন্ট নাই, এবং সেও কোনোভাবে তোমার সাথে আর কমিউনিকেশন রাখেনি। তারপর গুরু আরেকটা সম্পর্ক হয় আমার, এটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে। এটা 2020 দিকে, যেটা জুনের 3 তারিখে। তো হঠাৎ লুডো খেলা নিয়ে আর কি, তখন আমি খুব লুডো খেলার উপরে এডিক্টেড ছিলাম। তো তখন বরিশালের একটা মেয়ে, তো তার সাথে আমার লুডোতে মানে পরিচয় হয়। তো লুডো খেলতে, আপনার কি ঘুরে ফিরে বরিশালের মেয়ের সাথে? হ্যাঁ, বরিশালে যে আমার লাক খারাপ, এই জন্য বরিশালেই যাই আর কি। তারপর লুডো খেলা থেকে তার সাথে আমার কথা শুরু হয়, হাই হ্যালো। তো সে আমার ফুল ডিটেলসটা জানে যে আমার এক্স এর ব্যাপারে। তো জানার পরে সে আসলে সব জেনেই সে আমার সাথে সম্পর্কে আসে। তো সে বললো তার একটা এক্স ছিল, মানে সবকিছু বললো, সেও খুব খারাপ সিচুয়েশনে ছিল বা আমিও আছি। তো দুজনের সিচুয়েশনটা সেম টাইমে, তো দুজনের সম্পর্কে জড়ালাম। সে আমার সবকিছুই জানলো, বললাম আমি তার কাছে, সেও বললো, দুজনে মেনে নিলাম আমাদের সম্পর্কে। নেওয়ার পরে এই থেকেই সে আমার অনেক সুন্দর করে, গুরু সে আমাকে অনেক সুন্দর করে একটা প্রপোজ করছিল। তো আমি আমার অফিসে অ্যাড্রেস দিলাম তার কাছে। ও চাইছিল ফার্স্ট টাইম
নতুন যে মেয়ের সাথে হ্যাঁ তোমার Facebook সম্পর্ক। পরিচয়। তো আমার অফিসে অ্যাড্রেস চাইলো, আমি দিলাম। দেওয়ার পরে ও যে একটা টিম 20 একটা গ্রুপ পেজ আছে, ওই পেজের থ্রুতে আমাকে প্রপোজ করার জন্য দিল। ওই যে সাথে সাথে যে ওরা করে ডেলিভারি দেয়, যে যা যা রিকোয়ারমেন্ট দেয় ওরা করে দিয়ে দেয় আর কি। তো আমাকে একটা গ্লাভ ফুল দিছিল, তারপরে একটা বিরিয়ানির প্যাকেট, আমি খুব বিরিয়ানি পছন্দ করে জানে, তারপরে চানাচুর ছিল, একটা ঘড়ি ছিল গ্রো, আর একটা হেডফোন। নতুন যে মেয়ের সাথে পরিচয়, হ্যাঁ, কি একটা নাম তার? বুসরা। ওকে। তো একটা হেডফোন দিল। আমার ঘড়িটা খুব পছন্দ ছিল, একটা ব্ল্যাক কালারের ঘড়ি দিছিল। আমি তেমন ঘড়ি বা ব্যাস টাইপ, ছেলেরা যা নর্মালি পরে ঘড়ি ব্যাস এগুলো আমি পরি না। তো দিল, হঠাৎ ও আমাকে কিছু বলে না যে এই ধরনের কিছু। তো একটা আননোন নাম্বার দিয়ে ফোন আসলো যে আপনি কি জীবন বলছিলেন? বললাম হ্যাঁ। বললো যে আপনি একটু নিচে নামবেন, আপনার অফিসের নিচে। তো যেভাবে শিখিয়ে দিল আর কি। ও সরি, একটা মগ দিছিল। মগ এক সাইডে ওর ছবি, এক সাইডে আমার ছবি। তো একটা গোলাপ সিগারেট প্যাকেট দিছিল। আমি যে গোলাপ সিগারেট খাই ও জানে। এটা বলেন কি সব কথা? হ্যাঁ। ওকে। তারপর তো সিগারেট প্যাকেটের উপরে অনেক সুন্দর করে লিখে দিছিল যে সিগারেট আর খেও না, বললেও শুনবে না, তবে তোমাকে আমি ভালোবাসি। একটা হেডফোনের গায়ে যখন মন খারাপ হবে তুমি গান শুনবে, ভালোবাসি। মানে প্রতিটা একটা লেখার উপরে, মানে প্রতিটা গিফটের উপরে একটা একটা ছন্দ লেখা ছিলই ওর। তো আমি দেখে খুব সারপ্রাইজড যে কিভাবে সম্ভব। আমি ওর ওই যে ডেলিভারি ম্যান, তার কাছে জিজ্ঞেস করি এগুলো কে দিছে। বললো যে নাম বলা যাবে না, যে কে দিছে আর কি। পরবর্তী আমার ডাউট জাগে যে একটা মাত্র ব্যক্তি আছে যে দেওয়ার জন্য, আমার এছাড়া আমার সেকেন্ড কোনো অপশন নাই যে দিবে আমাকে এই ধরনের। ও আগে জিজ্ঞাসা করছে তোমার জীবনে কি কি শখ আছে বা ইচ্ছা কি কি, মানে বলতাম তো তো করলো কি এইগুলো করার পরে আমি ওর ফোন দিলাম। মানে ও বুঝছে যে আমি জিনিসটা হাতে পেয়েছি। তো ওর ফোন রিসিভ করে না। রিসিভ না করার পরে আবার আমি ফোন দিই। তো কিছুক্ষণ পরে ও আমার ফোন ব্যাক করলো, কি হয়েছে না, সরি কিছু জীবন। তো পরে বললাম যে এগুলো কি তুমি দিছো? বললো যে না আমি তো এমন কিছু দেই নাই। না তুমি আমার কাছে অ্যাড্রেস জিজ্ঞাসা করছিলে, এগুলো তোমার কাছে। পরে বললো একটা টাইমে, পরে বললো তোমাকে আমি পরে ফোন দিই। ও পরে আর ফোন টোন দেয় না। আমি সারাদিন টেনশনে, কি কাজ করবো সারাদিন টেনশনে। তো টেনশনে থাকার পর বিকালে ফোন দিছিল, দেওয়ার পর বললো জিনিসগুলো কি তোমার পছন্দ হয়েছে? পরে বললাম হ্যাঁ, তুমি এই পাগলামি করলা কেন? না তো আমি তোমার ভালোবাসি তো এই জন্য দিলাম। তো এরপর থেকে মানে ওর প্রতি আমার আরেকটু দুর্বলতা বেড়ে যায় যে একটা মেয়ে এত পাগলামি করতে পারে। মানে ও খুব পাগলাটে টাইপের ছিল আর কি। মানে আসলে আমরা যারা মিডিয়া রিলেটেড জব করি বা করি, কারণ আমাদের যখন আমরা অফিসে থাকি তখন অতটা ফোন ইউজ করা যায় না নর্মালি, কারণ অন ইয়ার থাকে। কারণ আমি যে কাজটা করি নিউজ বেস কাজ, কারণ নিউজ বেজে তো ম্যাক্সিমাম সময় অন ইয়ার থাকে। তো এই জন্য ফোন অত ইউজ করতে পারতো না। আমার কাছে টাইম চাইতো যে একটু ফোন দাও, কিন্তু আমার তো সময় থাকে না, কারণ হয়তো বা শিফট ডিউটি আজকে দিনে আছে কালকে রাত্রে, এমন টাইপের। হয়তো ওর সাথে আমার টাইমিং, ও আমার কাছে টাইম চাইতো, ও আমার কাছে অনেক টাইম চাইতো, কিন্তু আমি ওই পরিমাণ টাইম দিতে পারতাম না ওর কাছে। তো তারপরও রাত্রেবেলায় ম্যাক্সিমাম টাইম রাত্রেবেলা কথা হতো, কারণ ও আবার খুব পড়ালেখা করে, অনেক পড়ালেখা করে। সম্ভবত এবার একবার মেডিকেল এক্সাম দিল, এবার দিবে রাজশাহী ইউনিভার্সিটিতে এক্সাম দিবে। তো গুরু আমরা মানে সবসময় মানে ও আমার খুব ভালো রাখার চেষ্টা করতো। ও সবসময় বলতো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্মোকিং করবা না, ঠিক মতন ঘুমাবা, খাওয়া দাওয়া করবা। মানে আমার ঠিক মতন ঘুম বা খাওয়া দাওয়া, মানে আমি রিসেন্টলি একটা সম্পর্ক দিয়ে করার পরে মানে খুব খারাপই, মানে আমার অবস্থা খুব খারাপ ছিল আর কি। তো তখন এই টাইমে ওরও ব্রেকআপ হয়েছে কিছুদিন আগে, আমারও সেম টাইমে কিছুদিন আগে পরে ডিফারেন্স। তো দুজনের আবেগটা খুব ছিল, মানে দুজনের উপরে খুব ইনভলভ। মানে আমার তার সাথে একটা মিনিট কথা না বলতে পারলে আমার আর ভালো লাগতো না। মানে আমার একটা গ্রুপে আমি আজকে পর্যন্ত ও আমার সাথে নিজের সম্পর্কটা শেষ করতে, কিন্তু গুরু আমি চাই না কোন সময় ওরা আমি ছাড়ার জন্য, কারণ আমি আজকে পর্যন্ত মন দিয়ে চাই। ও আমার অনেক কি করছে, অনেক মানে তার একটা কথা ছিল যে তোমার একটা লাইফে পাস্ট আছে, তুমি একটু সুন্দর করে দাঁড়াও। আর আমার ফ্যামিলি মিডিয়া পছন্দ করে না, কারণ আসলে কি গুরু সবাই মনে করে যে মিডিয়ার লোক খুব খারাপ। আসলে কি খারাপ গুরু? খারাপ, আমি খারাপ। আমি জানি যে মানুষ সবসময় বলে যে মিডিয়ার লোক খারাপ, আসলে মিডিয়ার লোক কিন্তু খারাপ না।
কারণ আমাদেরও তো মন আছে না, আমাদেরও আবেগ আছে। কারণ কি একটা সাধারণ মানুষ যেমন সময় পায়, আমরা কিন্তু এখন সময় পাই না। আমরা কিন্তু সবসময় একটা মানুষ, নর্মালি একটা মানুষ কর্পোরেট লেভেলে জব করে, যারা অফিসিয়াল লেভেলে, তাদের একটা সময় আছে 9টা 5টা ডিউটি। কারণ আমরা যারা মিডিয়া রিলেটেড, কারণ আমাদের এই যে অন হচ্ছে, কারণ আমাদের ফোন অফ, কারণ আদার্স কোনো ফোন বা অন্য কোনো টেনশন। আমার একটা তুমি তোমার ভালোবাসা মানুষের কথা বলছিলে, হয়তো আমি ভালোবাসা, মানে আমার যে ছিল না, মানে আমি টেনশনে, আমি একটা টেলিভিশনে চাকরি করতেছি, ওই চাকরিটা যাবার কারণ ছিল, মানে আমি টেনশন, সারাদিন টেনশন, কি করবো আমি, মানে আমি স্ক্রিন যে চেঞ্জ করবো সিকোয়েন্স, আমার চেঞ্জ করতে মনে ছিল না আর কি। পরে যে আমার যে ইনচার্জ ছিল, সে পিছন দিয়ে দেখে বলছে যে আমি সিকোয়েন্স চেঞ্জ করে নাই। পরবর্তীতে বললো যে তোমার চাকরি করার দরকার নেই, তুমি চলে যাও। মানে মানুষ সম্পর্কে গেলে পরে কতটা প্যারা সহ্য করে একমাত্র আমি জানি। তার একটা কথা ছিল যে আমি সবসময় সরকারি চাকরি ট্রাই করি না, কেন আমার চিন্তা কি সিকোয়েন্স কেমন ছিল, যে একটা সিকোয়েন্স ছিল যেটা তোমাকে চেঞ্জ করা লাগবে, কিন্তু আমার ওই সময় মনে ছিল আইটি দায়িত্বে ছিল। হ্যাঁ, আমি তো ডিপ্রেশনে আছি, আমি কি করব, আমি তো ডিপ্রেশনে, আমার তো মানে আমি আমার সামনে কি আছে আমার মনেই নাই। মানে তখন হয়তো পারফরম্যান্স চলতেছে, বাট সিকোয়েন্সটা চেঞ্জ করতে তুমি ভুলে গেছো। আমি এতটা টেনশনের ভিতরে ছিলাম যে আমার মনেই নেই। পরবর্তী 3-4 দেখা বলো তোমার চাকরি করার দরকার নাই, তোমার চাকরি করার মন নাই, তুমি অন্য ধ্যানে আসো। পরে বললাম সরি স্যার, আসলে এমন হবে না। না, তোমার আমি দেখছি কিছুদিন লক্ষ্য করতেছি তুমি আসলে সুস্থ নাই, তুমি রেস্ট নাও, তারপরে যদি দরকার তাহলে আইসো। পরে নর্মালি না রাখার যা এটা এইরকমের। পরে মানে ওরে আমি বারবার ফোন দিতাম, মানে ওর হলো কি একটা সময় আমার প্রতি খুব উইক ছিল, খুব ভালোবাসতো। তার একটাই কথা ছিল তুমি গভর্নমেন্ট জব নাও। আর একটা গুরুকে আমি গভর্নমেন্ট জবে ট্রাই করতেছিলাম, যে আমি ওরে বলতাম না যে হঠাৎ হবে, ও সারপ্রাইজ দিব যে আমার চাকরি হয়ে গেছে, আমি ওরে বলতাম না, যে আমি ট্রাই করতাম। আমি এই যে লাস্ট এই যে শুক্রবার গেল এনএসআই আমি এক্সাম দিলাম, যে আমি চাইতেছি ও আমার ছেড়ে যাক, আমি লাগলে একটা গভর্নমেন্ট জব নিব, আমি একটা জায়গায় টাকা দিয়ে রাখছি যে আমি একটা চাকরি হোক, আমি ওরে চাই। আমার লাইফে আর কোনো নাই, আমার ওর দরকার, কারণ আমি তারা ভালোবাসা আজ করি। কিন্তু ওর কাছে হলো কি ও আমার মূল্যই দেয় না। মানে একটা সময় যে মানে ওর তার একটাই দরকার, তোমার আমার ফ্যামিলির সামনে দাঁড়া করানোর জন্য তোমার একটা গভর্নমেন্ট জব লাগবে। কারণ গুরু আমি যে বর্তমানে আমি যে স্যালারি পাই, স্যালারির পরে যে আমার আউট ইনকাম, কারণ আমি বাংলাদেশে আমি যে কাজটা করি এটা বাংলাদেশে মূলত কেউ করে না, আমি ফরেন কান্ট্রির কাজ করে দিই। আমার এমন মাস আছে 1 লাখ 1.5 লাখ টাকাও আসে, আবার 3 লাখ 4 লাখও আসে। কিন্তু আমার একটা জিনিস কি জানেন, আমার টাকায় কি লাগছে গুরু, আমার চিন্তা হলো যে তুই তো আমার জন্য হবি না, তাহলে আমার টাকায় কি লাগছে, আমি টাকা দেখবো। আমি চিন্তা করছি আমি বিয়ে শাদী করবো না, আমি টাকার পিছনে দৌড়াবো। টাকা কি লাগছে আমি দেখবো, যে ওরা দেখো যে আমি আসি, আজকে টাকা আছে, তোর দরকার নেই। তারপর কিন্তু গুরু হয় না, এই যে জিদ করে ব্লক মেরে রাইখে দিই যে আর ফোন দিব না, কিন্তু সেও আমার মেসেজ দেয় না, এমন দেয় মেসেজ দেয়, কিন্তু আমি তো মানে আমার কন্ট্রোল করতে পারি না, আমি সবসময় ফোন দিই, কারণ ও ইগনোর। এখন কি জীবন গুরু, মানে একটা সময় আমাদের সম্পর্কের এতটা গভীর পর্যায়ে চলে গেছে। আমি এমন আছে ঢাকা দিয়ে অফিস করে না, আমি বৃহস্পতিবার লঞ্চে উঠতাম, লঞ্চ উঠে আমি বরিশালে যাইতাম, সকাল 4টা বাজে নামাই দিত। বরিশাল একটা মেইন সদর যে টার্মিনাল পাশে একটা মসজিদ ছিল, মসজিদে আমি ঘুমাই থাকতাম 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত ঘুমানোর পরে ওর ফোন দিতাম, ও আসতো, তারপরে ঘুরতাম দুজনে, তারপর আবার বিকাল 4টা 5টা 6টা বাজে তো বাসে চলে যেত, আমি সবার সদরঘাট বসে থাকতাম, মানে বরিশালের যে এইটা। তো ও বরিশাল দিয়ে 9টায় লঞ্চ গুলো ছিল, 9টার সময়, তো 9টার লঞ্চে আবার ঢাকায় আসতাম। এমন একটা ইতিহাসে ইতিহাস যে বৃষ্টির সময়, আমি গুরু বৃষ্টির সময় এখান থেকে আমি বরিশালে গেছি সম্পূর্ণ শার্ট ভিজা, কারণ আমি নর্মালি সবসময় হোয়াইট শার্ট পরি, হোয়াইট শার্ট আমার খুব ফেভারিট একটা শার্ট, হোয়াইট শার্ট পরি সবসময়। তো আমি এখান থেকে বৃষ্টির ভিজা বরিশালে গেলাম, ওখান থেকে 4টার সময় নামা দিচ্ছে, 4টা থেকে বৃষ্টি দুপুর 11টা পর্যন্ত, আমি বৃষ্টিতে ভিজছি ওর জন্য। তারপর 11টার সময় ফোন দিছি, সে আসলো, তার এক নজর দেখার জন্য আমি এত কষ্ট করতাম। তো এত কষ্ট করার পর আমি ওর সাথে দেখা করতাম, আবার দেখা করে আবার আসতাম, ওই ভিজা শার্ট পরে এমন কিছু শাড়ে দাগও পরে যাইতো, বৃষ্টির দাগ। তো এই নিয়ে অফিস করতাম আমি। আবার ওর হলো কি, ওর টাইম দেওয়ার দরকার, কারণ ও একটা ছিল বা আমার একটা সম্পর্ক ছিলাম, কারণ দুজনে ব্রেকআপ, খুব খারাপ লাগতো। তো একটা
মানে আমারও ওরা দেখার ইচ্ছা, ওরও আমার দেখার ইচ্ছা। আমি যত কষ্ট হোক, আমি আমার কোনো সময় টাকাইতাম না যে আমার এখন এত হবে, আমি চলে যেতাম। ও একবার যদি মুখ দিয়ে বলতো, বা আমি ইচ্ছা করে বলতাম যে আমি আসি, ও আবার বলতে এত কষ্ট করে তুমি আসবা, কি দরকার, সামনে মাসে এসো, এবং বা সামনে মাসে এরকমই করতো, মানে মাস চেঞ্জ করতো, না আমি আসি, তোমার খুব দেখার ইচ্ছা আমার। ওরা বলতো আচ্ছা ঠিক আসো। ওই যে ওর বাসায় বলতো যে ফ্রেন্ডের বাসায় যাই বললাম, আবার দুজনে ঘুরতাম। বরিশালে অনেক জায়গা আছে, যে বিভিন্ন পার্ক আছে, সব জায়গায় ঘুরতাম। ঘুরে পরে একটা টাইমে দেখতেছি গুরু ওর ভিতর পরিবর্তন আসতেছে। তো পরিবর্তন আসার পরে আমি কি করলাম, ওরে, কারণ আমি একটা লিঙ্ক দিলাম, সেন্ড করলাম, যে অজান্তে, কারণ দুজনের ভিতরে সম্পর্ক আমি যাই দিই না কেন, ও এটাই সিন করবে। তো দেওয়ার পরে ও এটা সিন করে, লিঙ্কটা দেওয়ার পরে আমি ওর অ্যাকাউন্টটা কন্ট্রোলে নিয়ে আসি। আসার পরে আমি দেখি যে ও কি করে। তো দেখতেছি আমি ব্যতীত সে কথা বলে মানুষের সাথে, মানে এই জিনিসটা আমার খারাপ লাগতো। আমি ওরা বুঝতে দিতাম না যে আমি এইগুলো দেখতেছি। তো ঢাকা একটা ছেলে, ওর নাম হচ্ছে মেহেদি হাসান নাম একটা ছেলে ছিল, ওর সাথে কথা বলতো। কথা বলার পরে মানে আমি তো তাকে ভালোবাসি, মানে একটা আমার, সে আমার নাই, আমার কন্ট্রোলে নিয়ে আসি। আমি মনে করেন এই যে কথা বলবে না, আমি নাটক করতাম, একটা না একটা বলতাম, মিথ্যা বলতাম, জানলাম সে কেন এমন করে আমার সাথে। আমি তো জানি সে যে আমার নাই, সে আমার নাই, এই জিনিসটা বুঝি যে সে আমার আর নাই। তাহলে আমি প্রতিদিন তার মেসেজ আমি দেখতাম, কথা বলতেছে, অ্যাটলিস্ট ফোনে যা করার সেগুলো চলতেছে। মানে এই জিনিসটা দেখে পুরো আমি আর আমার ভিতরে নাই, যে সে তো আমার নাই। সে একটা ছেলের সাথে আমি থাকা অবস্থায়, আমি রানিং আছি গুরু, আমি রানিং থাকা অবস্থায় সে কিন্তু আমার সাথে সম্পর্ক শেষ করে নাই। সে হাত রেখে বললো যে আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাবো না, তুমি আমাকে ছেড়ে দাও। বলবো আচ্ছা ঠিক আছে, আমি যাবো না, তুমি আমাকে ছেড়ে যাবো না কোনোদিন। না, কোনোদিনও যাবো না। কিন্তু গুরু সেই আমি না ছাড়ার আগে ও ছেড়ে দিল আমাদের। তো আমি ওর এইগুলো দেখার পরে আমি বললাম যে এই ছেলেকে একটা পোস্টে কমেন্ট করছিল, ও খুব সুন্দর করে শাড়ি পরে গুরু, আর ওর চোখগুলো এত সুন্দর, আপনি দেখলে ওর চোখের জন্য আমি ওরে একমাত্র এই জন্য খুব শাড়ি পরে। আর আমার শাড়ি প্রতি খুব উইক আছে, আমি শাড়ি যদি কেউ শাড়ি পরে তাহলে আমার খুব ভালো লাগে শাড়ি জিনিসটা। তো চোখ আর শাড়ি অনেক সুন্দর, অনেক সুন্দর করে শাড়ি পরতে পারতো। গুরু কি জানেন, কান্না করতে করতে ওর জন্য এমন দিন নাই আমি কান্না করি না। সে জানে যে আমার যদি বালিশটা দেখে না, ওর আমি ভিডিও কল পর্যন্ত পিকসে তুলে দিছি, দেখ আমার বালিশটা, আজকে তোর জন্য আমার বালিশটা দাগ পড়ে গেছে। ও একটাই কথা যে দেখো আমার ফ্যামিলি তোমাকে এই মুহূর্তে মানবে না, হ্যান না তেন না। আমি ওরা বলতাম না কোনো সময় যে আমি সরকারি চাকরি ট্রাই করছি, অ্যাটলিস্ট ও এই পর্যন্ত যখন ব্রেকআপ করে তখন বলি দেখো আমি সরকারি চাকরির জন্য টাকা দিছি, কারণ সরকারি চাকরি তো মুখের কথা না, সরকারি চাকরি হবে। আর আমি যে প্রফেশনে আছি, তাই তুমি তো আসো খালি তোমার ইউটিউব নিয়ে, যে বলতেছি দেখো যে আমি একটা তো চাকরি করতেছি, আমার তো একটা প্রফেশন আছে, এর সাথে আমি হয়তো ইউটিউবে আমি যে কাজটা করি এই কাজটা খুব রেয়ার লোক করে, কারণ এই সব প্রফেশনে খুব কম লোক। আর বাংলাদেশে এইরকম কেউ প্রশিক্ষণ দেয় না যে একটা লোক কাজ শিখবে। আমি হয়তো আমি একটা আর্ন করতেছি, কাউকে শিখাতে পারতেছি, কারণ আমি গুরু এই যে ইউটিউব দিয়েই আমার ইউটিউব দিয়ে আজকে মনে করেন বিভিন্ন বাইরে মনে করেন ইউএসএ, ইউকে, তারপর কুয়েত, পাকিস্তান, ইন্ডিয়া, আমার অনেক রাষ্ট্রে আমার ভাইয়ার আছে যাদের আমি কাজ করে দিই প্রতিনিয়ত। আমি একটা গভর্নমেন্ট চাকরি আমার কত দেবে, হাইস্টেলে 20,000 টাকা দিবে স্যালারি। আমার বছর শেষে আমি একটা সময় রিটায়ার করবো, রিটায়ারে কত টাকা দিবে, 20, 30 বা 50 লাখ। আমি যে প্রফেশন আছি গুরু, এর চেয়ে আমি বেশি ইনকাম করতে পারি। আমি যদি আমার প্রফেশন ছেড়ে দিয়ে যদি আমি এইটা প্রফেশন ধরি, তাহলে আমি কিন্তু প্রতি মাসে 4 লাখ 5 লাখ টাকা আমার ইনকাম করার কোনো ব্যাপার না। কিন্তু রিকোয়ারমেন্ট দিত যে আপনি গভর্নমেন্ট জব নেন, তারপর আমি তোমার সাথে সম্পর্কে বলতে পারতো না। কিন্তু সে তো সম্পর্কে গেছে, আমার সবকিছু যায় নাই, জানার পর বলেছে মেয়ের সাথে বুঝছো, রাইট? আর কোনো কমিউনিকেশন রাখতে চান না, কি করবা? তোমার চাওয়াতে কিছু যায় আসে না। প্রোগ্রাম তোমার অস্ত্র বলার আর কোনো মাধ্যম আছে কিনা, যে শুধু তোমার জন্য দিয়ে দিলাম, হয়তো তোমার 5-7 মিনিট আছে অনুষ্ঠানে, ছেড়ে দেব, ট্রাই করতেছে। আর এইরকম এত বড় সুযোগ আর হবে না যখন বিশ্বাস, হ্যাঁ, এইরকম একটা অসম্ভব পরিমাণ প্রতিভার সম্পন্ন একটা ছেলে, যে দারুণ ভাবে নিজের প্রফেশন তো বটেই,
ইউটিউব চ্যানেলে এমন কিছু ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতেছে যা মান্থলি ইনকাম অলমোস্ট 3 লাখ টাকা। সমস্ত চেষ্টা, সমস্ত আগ্রহ, সমস্ত আকাঙ্ক্ষা অপমৃত ঘটতেছে কারণ ভালোটাই কাছে পাচ্ছে না। তাই He's just breaking away to get the job, মানে কষ্টের বারবার ইন্টারপ্রিটেশন। আমরা খুব দারুণ ভাবে চাই মানুষ ভালোবাসা, মানুষগুলো ভালো থাকুক, পরস্পরকেও ভালোবাসে। বিশেষ করে ভালোবাসার বৈধতা হওয়া উচিত বৈবাহিক সম্পর্কের থ্রু দিয়ে। হয়তো কোনোভাবেই সে কাম ব্যাক করবে না, তারপরও there is a probability যদি কাম ব্যাক করে, যদি ফিরে আসে, যদি তারা পরস্পরকে ভালোবেসে ভালো থাকে, বৈবাহিক সম্পর্কে গিয়ে তারা ভালো থাকে, তার পারফরমেন্স সবকিছু মিলিয়ে সে কিন্তু ভালো আছে, ভালো ইনকাম করতেছে, কিন্তু ভালো লাগে একটা মুহূর্তের জন্যও মনের মধ্যে দারুণ এক উন্মাদনা তৈরি করে দিয়ে যাচ্ছে না, কারণ যাকে ঘিরে তার ভালো লাগে সে মানুষটাকে কোনোভাবেই লাস্টে আমি কবে ঘুমিয়েছি আমি নিজেও জানি না। এমন দিন আছে 5টা বাজে উঠে 5টা পর্যন্ত থেকে 2 ঘন্টা ঘুমিয়ে আমি অফিসে যাই, এমন দিন আছে আমার। আরেকবার অফিয়ারে কথা বলবো, দেখি মেয়েটা রাজি হয় কিনা। স্টুডিওর বাইরে গিয়ে আরেকবার কথা বলবো, দেখি ফোনে তাকে পাওয়া যায় কিনা। দেখো, ট্রাই করো তোমার দেখি। অনিয়ার নিও না, যেহেতু তার পারমিশনের ব্যাপার আছে। এই মুহূর্তে নিয়ে নিব কিছু কমেন্টস। গুরু আমাদের আজকের অতিথির আকাঙ্ক্ষিত মানুষের সাথে কথা বলছেন, এই ফাঁকে আমরা নিয়ে নিব কিছু কমেন্টস। শাহ মাহবুব আলম লিখেছেন, অনেক বছর ধরে আপনাদেরকে দেখছি, বাট একবারও কমেন্ট করছি আমি, কিন্তু পড়া হয়নি। এই যে পড়ে দিলাম, শাহ মাহবুব আলম, আমি জানি আজ পড়বেন। ইয়েস, পড়ে দিলাম। লাভ ইউ গুরু, লাভ ইউ গুরু, আপনার জায়গাটা কলি যায়। ওকে, মোহাম্মদ শরীফুল ইসলাম লিখেছেন, আপনার ছেলে কি করে নাটকটির মতো গল্পটা, সরকারি চাকরি চাই মেয়ের বাবা। ওকে আপু, আবার মোবাইলটা হাতে নিলেন, একটু উপরে তাকান। এই যে উপরে তাকালাম। আমার এমন একজন মানুষকে চাই যাকে প্রচন্ড ভালোবাসার পরে কেউ ছেড়ে চলে গিয়েছে। সরি, বুঝতে পারিনি আপনার কমেন্টটি। স্বপ্নের প্রহর, গুরু বিয়ের আগে রিলেশন করা হারাম। ওকে, হামিম আলী, পাগল আর কত দেখব। প্রেমের পাগল অনেকেই আছে, আপনিও হয়তো কারো না কারো পাগল। নিজেকে দেখে নিন, খুঁজে পেয়ে যাবেন নিশ্চয়ই। সাদিয়াত বিনতে সালমা, আমি আকাশ অনেক আগের থেকে শুনি, আজকে প্রথম দেখছি, খুব ভালো লাগছে। অন্যজনের মোবাইলে চুরি করে দেখছি। থ্যাংক ইউ। রাজু ভাই, তারে শাড়ি পরা সুন্দরী চোখের একটা মেয়ে। নিশাত শাইক, ভালোবাসা গুলা এমন কেন হয় ভাই? কোন একটা কারণ তো আছে নিশ্চয়ই। ফারিয়া আহমেদ রাইসা, গুরু আপনার কথাগুলো শুনতে আমার সব সময় ভালো লাগে, আমাদেরও ভালো লাগে আপনারা যখন আমাদেরকে এরকম কমেন্টস করেন এবং আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন। ফিওনা প্রেজেন্ট ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে যারা আসতে চান এবং আমাদের আজকের অতিথি জীবনের মতো, যার নাম জীবন, আমাদের আজকের অতিথি, ওনার নাম জীবন। জীবনের মতো যে জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তারা আমাদেরকে SMS করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস আপনার গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 01841904904। এই নাম্বারেও আপনারা আমাদেরকে আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিতে পারেন। যদি আপনার গল্পটি সিলেক্ট হয়ে যায় তাহলে আপনি চলে আসবেন ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে এবং এই হট সিটে বসে আমাদের সাথে আপনার গল্পটি শেয়ার করতে পারবেন। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। রাইট, শুনতে পাচ্ছ আমার কথা? বুঝলা, তুমি লাইনে থাকো। এই তোমার ফোন স্পিকার বাড়াও, স্পিকার দাও আর সাউন্ড বাড়াও। বুঝলা, লাইনে থাকো, সাউন্ড বাড়াও, ব্যাকগ্রাউন্ড সাউন্ড কমাও। প্রথম কথা, বুঝলা তুমি শুনতে পাচ্ছ? এই যে তাকাও, জীবন তাকাও, তোমার যে ভাবধারা আমি দেখতেছি, তুমি বলতেছিলে যে আমি সারা রাত ঘুমাই না, সারা রাত কান্না করি এই মেয়েটির জন্য, আমার মেয়েটির জীবনটা ফিরে আসলে আমার সারা জীবন তৈরি হয়ে যাবে, রাইট?
যদি এমন হয়, আমি তো ওখানে ছিলাম, তো ওই সময় ওখানে নেশা করতো, তো ওই টাইমে ওখানে ঠিকভাবে এই নেশা করতে কেন? একটা সেকেন্ড বাবজান, একটু লাইনে থাকো। নেশা করতে কেন? না থাম। নেশা করতে কেন? নেশা করতে কেন? বাবজান, বাবজান লাইনে থাকো, বাবজান লাইনে থাকো, লাইনে থাকো। আমি একটু কথা বলে নি। এখানে যদি 2 নম্বরই করিস ভাই, বুসরাকে আমি বলবো যে সারা জীবনের জন্য তোর সাথে যেন যোগাযোগ না রাখে। নেশা কেন করতি? আচ্ছা আমি না, ও থাকা অবস্থায় নেশা করতি কেন? ও নিজে করতো, জিজ্ঞাসা নেশা করতি কেন? ও নিজে করতো গুরু, জিজ্ঞাসা নেশা ও নিজেই করতো। নেশা করতি কেন তুই? তোর কথা আসতেছে। নেশা করতি কেন? কারণ মানুষ তো আমার সাথে বেইমানি করে। আমি নেশা করতি কেন তুই? কারণ গুরু শেষ এই ঘটনায় পুনরাবৃত্তি কার ঘটবে? না কি ধরনের নেশা করতি? খারাপ নেশা? না ওই রকম না, মাঝে মাঝে একটু কি করতি? ড্রিঙ্ক করতি? হ্যাঁ। হ্যাঁ, আর করবি? না হ্যাঁ, না। এই যে হাজারো লক্ষ মানুষের কাছে ভিডিও যাবে, এটা কি প্রমাণ হিসেবে রাখতে পারবো যদি আর কোনদিন নেশা করবি না? করবো না। জোরে ক। করবো না কোনোদিন, আরো জোরে ক। আর কোনোদিন করবো না নেশা। আর যদি করিস তাহলে? তাহলে চলে যাবে আর সারা জীবনের জন্য। তাহলে তোর কোনো রিগ্রেট থাকবে না, আর কান্না থাকবে না। না। এটা কি জানিস যে এই প্রোগ্রামে এই মানুষ কত মানুষের কাছে যায়? এই প্রোগ্রাম এটা আর্কাইভে থাকবে, হাজারো লক্ষ মানুষের কাছে পৌঁছাবে। এর পরেও যদি এই ঘটনা ঘটাস, তা তোর চেয়ে তো নোংরা আর অভিশপ্ত মানুষ আর পৃথিবীতে নাই। তুই কি আর বুঝে বলতেছিস যে পরে আর কখনো নেশা তুই করবি না? বুঝে বলতেছিস? হ্যাঁ। কি আর করবো না। আর যদি করিস তাহলে ও চলে যাবে একবারের জন্য। তাও করবি? চলে যাক, তাও করবি? না, আমি যদি করি, করবি কি করবি আমি না? কোনোদিন আর করবো না। আমি ওরে চাই, আর কিছু না। কোনো নেশা করবি না? না। তুই তো বিড়ি খাস। হ্যাঁ, আমি সিগারেট খাই, কারণ আমি একটু ছাড়তে পারবি না? না পারলে বলে দিতে পারবো না আমি। না ছাড়বো আমি। এখন তো পারবি না? এখনো পারবো, ওর জন্য আমি আচ্ছা। সব পারবো। আমি এমন। আচ্ছা, বিড়ি বাদে বাকি নেশা ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ। কোন রকমের কোনো কিছুর সাথে থাকবি না? না। আচ্ছা, ওর রিকোয়ারমেন্ট যদি, বাবজান তুমি লাইনে আছো বুসরা, ও যদি কোনোদিন ঘূর্ণাক্ষরে কোনো তথ্য কারো মাধ্যম দিয়ে পাওয়া যায়, অর্থাৎ কোনো বন্ধু বা তোমার কমন ফ্রেন্ড কারো থ্রু দিয়ে যে ও নেশা অবস্থায় দেখা গেছে কোথাও, একটা সেকেন্ড আর স্পেস দিও না, ঠিক আছে বাবজান? ওকে, দিস দ্য নাম্বার 1। আপনার সামনে মানে আপনার সঙ্গে আমার একটা কথা হচ্ছে, এটা হচ্ছে আমি আমার ফ্যামিলি বলেন নেই, আমি আমার ফ্যামিলির বিপক্ষে কখনো যেতে পারবো না। ট্রু। আমি এই কথা এসে আমি বুঝতে পারছি আমার ফ্যামিলি আমার জন্য সব। অ্যাকনলেজ করতেছি এটা। এখন ওর কাছে চাওয়াটা কি, রিকোয়ারমেন্ট কি? ফার্স্ট রিকোয়ারমেন্ট ডান। ও যদি এই যোগ্যতা দিয়ে আমার বাসাতে এক্সপ্লেন দিতে পারে, আমার ফ্যামিলি থেকে মেনে নেয়, আমার কোনো সমস্যা নাই, শুনতে পাইছিস তুই? কোনো সমস্যা নাই। ওকে ডান বুসরা, শুনতে পাইছিস? হ্যাঁ। কি বললো? আমার আর কিছু বলার নাই। কি বললি? কি বললো বুসরা? কি বললো শুনতে পাইছিস? হ্যাঁ। কি বলছে? ওকে বুসরা, ওকে ডান। আমি একটু ওর কাছ থেকে কমিটমেন্ট নিই, শুনতে পাইছিস? হ্যাঁ। তোর দাঁড়া, সোজা হয়ে দাঁড়া। হাত পা চাল চলন শরীর মেধা কোথাও কোনো প্রবলেম আছে নি? নাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে না, যাবো। না, এটা- হ্যাঁ, ও চাইছে কি জোরে এখানে এখানে মুখ লাগায় কথা কর। ও চাইছে যে তুই তোর ওর পরিবারের উপযুক্ত হবি। ও যেহেতু বাড়ির বড় মেয়ে, বাড়ির বিরুদ্ধে গিয়ে কোনো নেগেটিভ কিছু করা ওর পক্ষে সম্ভব আমি না। ট্রাই করতেছি। এবং আমি চাইও না যে ও বাড়ির বিরুদ্ধে যাক, আমি নিজেও চাই না। তো তোকে এতটুকু সুযোগ দিল, যদি তুই বাড়িকে কনভিন্স করতে পারিস এবং তুই নিজেকে স্ট্যাবলিশ করতে পারিস, তবে তার পক্ষ থেকে কোনো না থাকবে না, যদি নিজেকে সেভাবে তৈরি করে যেতে পারিস। এটার জন্য তোর কতক্ষণ বা কয়দিন সময় দরকার? বিলাসিতা করার সময় নাই, ওই যে বিয়ারগিরি করতে ওটার সময় নাই। কতদিন সম্ভব সময় নেয়া? ও আলটিমেট সারা জীবনের জন্য তোর জন্য ওয়েট করতে পারবে না। বল, কথা বল, ভেবে চিন্তে বল। গুরু আমি একটা না না, প্রপোজালের মায়ের বাপ, আমি একটা প্রফেশন আছি গুরু। প্রফেশনের মায়ের বাপ। ও যেভাবে চায় সেটা তুই জানিস, ওর পরিবার কি এক্সপেক্ট করে সেটাও তুই জানিস। গভর্নমেন্ট। আমি এটা শুনতে যাচ্ছি না গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, বাট জানিস তো। জানি। হ্যাঁ, এখন তুই ভেবে বল কয় দিনের মধ্যে এটা পসিবল। যদি সেই কয়েকদিনের মধ্যে পারিস, ও যদি এগ্রিড করে যে ওকে ডান, ওর জন্য আমি সেই কয়েকদিন ওয়েট করব, ইউ গো ফর ইট। আর যদি না পারিস সেটাও স্বীকার কর যে আমি আমার পক্ষে তো এটা পারবো না। আমি বল, আর 2 বছর সময় দিক আমাকে। 2 বছর। তুই আলটিমেটলি তো 2 বছর 2 যুগ 2 জনম সময় নিতে পারিস না। একটু ভেবে চিন্তে সময়টা কমাইতে পারিস কিনা দেখ। কারণ ও 2-4 বার 4 এক সেকেন্ড, 2 বছর কি 2 বছর যদি, হ্যাঁ, আমার বাবা রিটায়ার করবে নেক্সট ইয়ারে। অর্থাৎ 2022 রাইট? ওকে,
তারপর আমার ফ্যামিলি এত মানবে না যে 2 বছর 3 বছর আমার এখনো প্রতিদান আসছে। আমি থাকাই যাচ্ছি, আমি বলছি আমি আমার ওকে 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 তো সময়টা পারবো না, আন্ডারস্ট্যান্ড বুস্টরা, ফ্যামিলিটা এটা সবসময় মানবে না। ওকে আন্ডারস্ট্যান্ড বুস্টরা, অ্যাটলিস্ট ওকে কিছুটা সময় তো দেওয়া উচিত। কতদিন পর্যন্ত ওকে সময় দেওয়া সম্ভব? এটা ওনাকে বলি, তারপরে আমি বলি ওনাকে উত্তরটা বলবো। হ্যাঁ বল। আচ্ছা বুসরা, তুমি তো বলতা এর আগে না ওইসব বলতা ফুলতা বাদ দে, এখানে অত কথার সুযোগ নাই, ডিরেক্ট কথা বল যে কতক্ষণের মধ্যে সম্ভব। তুমি আমার 1-1.5 বছর তো একটু সময় দাও। আমি 1 না 1.5? 1 বছর সময় দাও, আমি একটু ট্রাই করতেছি। 1 না 1.5? 1 বছর, জোরে জোরে বল। 1 বছর সময় দাও একটু। সম্ভব এটা বুসরা? আচ্ছা সম্ভব? হ্যাঁ সম্ভব। আজকে হচ্ছে 30th সেপ্টেম্বর। বাবজান আজকে হচ্ছে 30th সেপ্টেম্বর। You already given the word in front of thousands of millions of people. গোটা বাংলাদেশে এই প্রোগ্রাম আর্কাইভ হয়ে থাকবে। 30 সেপ্টেম্বর 2021 তুমি কথা দিচ্ছ, 2022 30 সেপ্টেম্বরের মধ্যে যদি ও যেমনটা চাও, জব রিকোয়ারমেন্ট তোমার পরিবার যেমনটা এক্সপেক্ট করে তেমনটা হয়েই তোমার বাড়ির সামনে দাঁড়াবে, রাইট? এবং তুমি ওয়েট করবে তার জন্য। এবার বল তুই। আমি রাজি, জোরে বল। আমি রাজি, আরো জোরে ক। আমি রাজি। কি রাজি? আমি 1 বছর ভিতরে আমি নিজে তৈরি করবো। কি রাজি কি তৈরি করবি বলার দরকার নাই, বলছি যে ওর পরিবার যেমনটা এক্সপেক্ট করে তেমন ভাবে তৈরি করবি। তুই 10 লাখ টাকা ইনকাম করতেছিস, ইট ডাজন্ট মেক সেন্স। আমার ফ্যামিলি না মানলে আমি করতে পারবো না। হ্যাঁ বাট মাথায় থাকে তুই যে 10 লাখ 25 লাখ ইনকাম করতেছিস, ইট ডাজন্ট মেক সেন্স। কারণ কিছু পরিবার আছে এরা মূল্যবোধে বিশ্বাস করে, কত টাকা ইনকাম করতেছে সেটা তাদের জন্য কোনো ভ্যারি করে না। ও যে গ্রাউন্ডে তোর এই টাকাটা এক্সপেক্ট করতেছে, আমি কি বুঝাতে পারছি? ওটাও তোর হালাল টাকা, কিন্তু তার পরিবার যে ধরনের চাকরি এক্সপেক্ট করে সেটা তুই এনশিওর করবি, রাইট জীবন? জি স্যার। তুই তো জানিস যে কি ধরনের চাকরি এক্সপেক্ট করে, জানিস না? এটা কি বলার দরকার আছে? না। গভর্নমেন্ট জব বুঝিস তো, গভর্নমেন্ট জব মানে হয়ে তো তুই তো বুঝতেছিস যে এরকম একজন মেয়েকে পাইতে গেলে, এরকম একজন ভালোবাসার মানুষকে সঙ্গিনী হিসেবে সারা জীবন তোর জীবনের সাথে মিশাইতে গেলে যে ধরনের গভর্নমেন্ট জব পাওয়া উচিত, যেটা নিয়ে তুই তার পরিবারের সামনে দাঁড়াতে পারিস, সে ধরনের সম্মানজনক একটা গভর্নমেন্ট জব, রাইট? হ্যাঁ, সেটা তুই করতে পারবি কতদিনের মধ্যে? 30 সেপ্টেম্বর 2022। এখন তো আমরা 21-এ আছি, 30 সেপ্টেম্বরে। আগামী 2022-এ 30 সেপ্টেম্বরের মধ্যে এটা ব্যবস্থা করবি, রাইট? এবং এটা কিন্তু শুধুমাত্র কিন্তু তোর ওই চাকরি না, কিন্তু তোর ক্যারেক্টারিস্টিক, তোর অ্যাটিটিউড, তোর ওভারঅল যে অ্যাম্বিয়েন্স, তোর পোশাক আশাক, চালচলন সবকিছু এমন ভাবে যোগ্য করে তোল যাতে করে পরিবারের সামনে দাঁড়ালে ওরা তোকে রিফিউজ না করে। বুশরার পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না, রাইট বুশরা? আরেকবার বলো, তোমার পক্ষ থেকে কোনো আপত্তি তখন? আপত্তি থাকবে না। এখন বল, কথা বল। আমি কি ক্লিয়ার করতে পারছি কথা? এখন যদি তুই না পারিস, আবার যদি এসে কান্নাকাটি করিস, রাত জেগে পড়ে থাকিস, নেশা করিস, তুই যদি সেটা তো তোর বিলাসিতা হলো, সেটা তাহলে তোর বিলাসিতা হলো। সে কিন্তু তার জায়গা থেকে একদম ক্লিয়ার করেছে। ইউ ডিসকানেক্টেড দ্য নাম্বার। ফোন দে একটা, কি নাম্বার দে, একটা ফোন দে। ওকে ডান। প্রোগ্রামে কয়টা সময়, এখন কি অবস্থা? অলমোস্ট 1:30। 1:30? জি। ওকে, অনুষ্ঠান শেষ করছি। তুই কি তোর কথা রাখতেছিস? রাখবো। বুশরা কি বলেছে? জোরে কথা বল। রাখবো আমি। বুশরা কি বলেছে? নিজেকে তৈরি করার জন্য ওর মতন করে, ওর ফ্যামিলি যে রিকোয়ারমেন্ট আছে, জোরে বল। এখানে ওর ফ্যামিলি যে রিকোয়ারমেন্ট আছে ওই রকমই আমি নিজেকে নিজে তৈরি করি, তারপর ওর ফ্যামিলির কাছে আমি যাই। 2022-এর 30 সেপ্টেম্বর তুই তো আশা ছেড়ে দিয়েছিলি যে সম্পর্ক আর হবে না, তাই তো? আজ তো একটা সুযোগ পালি। হ্যাঁ, কান্না করতাম খুব। হ্যাঁ, স্রষ্টা তোর দিকে তাকাইছে, আজ তো সুযোগ পাইলি। এই সুযোগটা কি কাজে লাগাতে পারবি তো? অবশ্যই। হ্যাঁ। সো থ্যাঙ্কস টু ভালোবাসার বাংলাদেশ, থ্যাঙ্কস টু পিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ এবং আমাদের প্রিয় অনুষ্ঠান, যেখান থেকে দারুণ এক ক্যারিজমেটিক ঘটনার সৃষ্টি হলো। এবং আমরা আশায় থাকলাম, যেহেতু তোর পোটেনশিয়াল আছে, সব রকমের যোগ্যতা তোর আছে, তোর পক্ষে সম্ভব 2022
2022 এর মধ্যে 30 সেপ্টেম্বর মধ্যে দারুণ একটা সফল কোনো একটা যে ধরনের রিকোয়ারমেন্ট তারা রাখে এবং যেভাবে তোর বাড়ির সামনে দাঁড়ালে সুবিধা হয় নিজেকে তৈরি করা। বুস্টার যেটা বলেছিলি যে মিনিমাম আর কোনো সম্ভাবনা নাই, বুস্টার আমার সাথে ওই মিনিমাম সম্পর্ক রাখে না। আজকে সে ইনশিওর করেছে, আজকে সে কথা দিয়েছে, সেই জায়গা থেকে সে ফিরে এসেছে এবং আমাদেরকে কথা দিয়েছে ও যদি ঠিক থাকে, ও যদি সত্যি সমস্ত রকমের খারাপ জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখে 2022 30 সেপ্টেম্বর মধ্যে নিজেকে যেমনটা চায় আমার পরিবারের ভাবে যোগ্য করে নিজের পরিবারের সামনে দাঁড়াতে পারে, আমার আপত্তি থাকবে না, আমি ওর সাথে বৈবাহিক সম্পর্কে জড়িত হব এবং 2022 30 সেপ্টেম্বর পর্যন্ত আমি ওর জন্য ওয়েট করব। তাই তো বলেছে। খুশি তুই? হ্যাঁ। শেষ বক্তব্য, অনুষ্ঠান শেষ করছি আমি। শেষ কর। খুশি তো? খুশি। কি খুশি? অনেক খুশি আমি। কত খুশি বলা যাবে? তা বেটা বল, এই মানুষগুলো এই খুশিটাও দেখো, তোর কান্না দেখছে, তোর কষ্ট দেখে কষ্ট পাইছে, এখন খুশিতে খুশি কর। অনেক কথা দিল তো, জানাচ্ছেন, কথা দিল তো 30 সেপ্টেম্বর মধ্যে আমি অপেক্ষা করবো ওর জন্য 2022 30 সেপ্টেম্বর পর্যন্ত ও নিজেকে সফল করুক। তোর মধ্যে তো সম্ভাবনা আছে, তুই চাইলেই পারবি। ওর সামনে বাবার সামনে দাঁড়াবি, ও বলছে যে আমি রাজি আছি, আমি ওর জন্য ওয়েট করবো 30 সেপ্টেম্বর 2022। আমি তো অনেক ট্রাই করছি, বোঝানোর ট্রাই করছি, ওকে এখন বুঝছে তো? হ্যাঁ। বাদ দে পিছনের গল্প, আজ তো বুঝছে। তো আমার এই প্রোগ্রামটাকে সম্মানিত কর, ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশকে এত হাজারো মানুষকে সম্মানিত করে হলেও নিজেকে সফল করে ওকে নিয়ে তুই আমার প্রোগ্রামে আসিস। ধন্যবাদ ফিওনা, ধন্যবাদ গুরু। ভালোবাসার বাংলাদেশ বিদায় নে, বল শেষ কথা বল। আজকে কি বলবো, আমি খুশিতে আমার কি বলবো, ভাষা যা বলিস এনে বল। কি বলবো, আমি এত কষ্ট করার পর আজকে গুরুর মাধ্যমে জিনিসটা সফল। আমি চেষ্টা করবো নিজেকে তৈরি করার জন্য, সুযোগ। 1 বছর অনেক সময়, লং টাইম। কি বলবো গুরু, আমি আসলে আমার কি বলেছে বুঝছা যে 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত তোর জন্য ওয়েট করবে, যেমনটা চায় তেমন ভাবে তার বাড়ির সামনে গিয়ে তাকে কনভিন্স কর, তার বাবা মার সামনে সে তোর হাত ধরে সংসার করবে। তার এক পর্যন্ত কোনো তোর জন্যই শুধু ওয়েট করবে, যেটা তোর এখানে আসার পর্যন্ত তোর ভাবনা ছিল যে এই মেয়েকে আমি আর পাবো না, কান্নাই করছি শুধু, কান্নাই করছোস। আজ কিন্তু ঘটনা চেঞ্জ হয়ে গেল, শুধু তোকে একটু সফল কাম করে ওর পরিবারের সামনে দাঁড়াতে হবে। দারুণ ব্যাপার, বিশাল ব্যাপার। অন্তত একজন মানুষের চোখের পানি মুছলো, একজন মানুষের দীর্ঘ নিঃশ্বাস কমলো, এটা আমার শান্তির জায়গা। ভালোবাসা বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার। বল, লাস্ট কথা বল, অনুষ্ঠান শেষ করবো আমি। গুরু কি বলবো আপনাকে, আমি ধন্যবাদ দেওয়ার মতন কিছু নাই, আপুকে ধন্যবাদ দেওয়ার মতন কিছু নাই, কারণ আজকে আপনাদের জন্য আমার হারিয়ে যাওয়া ভালোবাসা সার্থক বা ফিরে আসলো। কি বলবো গুরু, আমি আসলে বোঝানো সম্ভব না যে আমি কি বলবো গুরু, কারণ আমি অনেক চেষ্টা করছি। প্রতিদিন আমি ফোন দিতাম, এমন একটা দিন না যে আমি ফোন দিতাম না, প্রতিদিন আমি তার সাথে, কিন্তু কোনো রিপ্লাই দিত না। আজকে গুরু আপনার জন্য সে একবার হলে তো বলছে যে সে আমার থাকবে বা আমাকে তোর জন্য 1 বছর ওয়েট করবে। এই একটা বছর আমার জন্য অনেক কিছু। আমি একটা বছরের ভিতরে আমি নিজেকে তৈরি করবো, তারপর আমি তার সামনে গিয়ে দাঁড়াবো। ধন্যবাদ, ভালোবাসা বাংলাদেশ। ভালো থাকিস, বিদায় নিচ্ছি আমি। এভাবে প্রতি প্রোগ্রামে আমাদের ক্যারিজমা তৈরি হোক, ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক এবং ভালো থেকে অনেক বড় করে বাঁচুক। বুসরা, অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। এবং তুমি এত দীর্ঘনিশ্বাস, যে ছেলেটি দিনের পর দিন রাতের পর রাত ঘুমায় না পর্যন্ত শুধুই তোমার জন্য কান্দে, তোমার আহাজারি করে, তোমার জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তোমার জন্য কান্না করে। তুমি কথা দিয়েছো 2022 30 সেপ্টেম্বর পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষায় বসে থাকবো। ও সফল হয়ে যেমনটা আমি চাই তেমনটা হয়ে আমার বাবা মার সামনে থেকে আমাকে জয় করে নিয়ে যাক। আমি ওর সংসারে থাকবো, ও আর আমার ওরসে দারুণ সন্তানের জন্ম নিবে, দারুণ এক পৃথিবী আমরা দুজন মিলে তৈরি করব। আমি সত্যি অনেক গর্বিত যে এত কষ্ট, এত কান্না, এত দুঃখ, দিনের পর দিন এত দীর্ঘ নিঃশ্বাস, সেগুলো সবকিছু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। একটা ছেলে দারুণ এক স্বপ্ন নিয়ে এখান থেকে আজকে বের হবে এবং 1 বছরের মধ্যে নিঃসন্দেহাতীত ভাবে ওর যেহেতু পোটেনশিয়াল আছে নিজেকে তৈরি করবে এবং ডেফিনেটলি তোমার বাবা মার কাছ থেকে অনেক সম্মানের সাথে, গর্বের সাথে তোমাকে চেয়ে নিবে এবং তোমরা দুজন ভালোবেসে ভালো থাকবে। এটা দারুণ এক সফলতার গল্প আজকে ভালোবাসার বাংলাদেশ ফিওনা প্রেজেন্টস আজকের এই প্রোগ্রামে।
এভাবেই সমস্ত দিন সমস্ত ভালো লাগার মানুষগুলো ভালো থাকুক আর ভালোবেসে বড় করে বাঁচুক নিজের জীবনটাকে, সে প্রত্যাশা আজ বিদায় নিচ্ছি। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। শুনতে পাবো আবারও ঢাকা FM 90.4 এক স্টেশন এক নেশনে।